তাহলে শুরু করে দিচ্ছি আমি। আজকে আলোচনা করব হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো বেসিক আলোচনাগুলো বেশি থাকবে আজকে, পাশাপাশি প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী দিন থেকে আমরা সরাসরি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা আমাদের যে চ্যাপ্টারটা পড়বো আজকে প্রথমত, যেটা হচ্ছে মলিকুলার সিমেট্রি মানে হচ্ছে মৌলসমূহের মধ্যে বা আণবিক যৌগসমূহের মধ্যে যে সিমেট্রিগুলো থাকে সেগুলো, অ্যান্ড গ্রুপ থিওরি। তো এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, প্রতিসাম্যতা নিয়ে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথমত একটা অণু নিয়ে, মানে একটা যৌগ নিয়ে চিন্তা করে দেখি। যেমন আমাদের হচ্ছে পানির অণু। পানির অণুর মধ্যে যদি আমি একটাকে এ এবং আরেকটাকে বি হাইড্রোজেন নাম দিই, যেহেতু দুইটাই একই রকম, তারপরও বোঝার সুবিধার্থে যদি নাম দিই, এবং এই দিক বরাবর যদি একটা অক্ষ চিন্তা করি, তাহলে আমি এইখানে যদি এটাকে ঘুরাই, তাহলে সেই ক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। আমি চাচ্ছি যে এটার মধ্যে একটা সিমেট্রি আনতে। সিমেট্রি মানে হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা হচ্ছে গিয়ে একই রকম দেখতে হবে, মানে আগে যেরকম ছিল ওই রকমই হতে হবে, তাহলে সেটাকে আমরা প্রতিসাম্যতা বলতে পারি। তো এটা আমি 90 ডিগ্রি ঘুরালে হবে নাকি 180 ডিগ্রি হলে ঘুরাবে? সাধারণত যদি দুইটা পরমাণু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওদের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে গিয়ে দুইটা যদি হয় তাহলে 180 ডিগ্রি হয়। থিটার মানটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, সেটা হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা বুঝে যাবো আস্তে আস্তে করতে করতে। প্রথমত সাধারণ আলোচনায় আমি বলতে চাচ্ছি যে এটাকে যদি আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, এইটা যাবে ওর কাছে, ও যাবে ওর কাছে, কিন্তু ও যেই জায়গায় ছিল ওই জায়গায় থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এইচ বিটা চলে আসবে এই জায়গায়, এইচ এটা হবে এই জায়গায়। তো এটা ছিল আমাদের প্রথম কনফিগারেশনটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কনফিগারেশন। তো এইটা হচ্ছে এই যৌগটার সাপেক্ষে 2 নম্বর যৌগটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট। এটাকে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে বানানটা ভুলে গেছি। আচ্ছা, ইকুইভ্যালেন্ট বলে এইটাকে। যদি আমি হুবহু এইটা বানাইতে চাই, এটা কিন্তু এটার ইকুইভ্যালেন্ট, তবে আইডেন্টিটি না। আইডেন্টিটি মানে কি একদম চেহারা হুবহু মিলে যাবে। এখানে আমরা দেখতে একই রকম লাগতেছে, এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন, এখানে সবগুলো হাইড্রোজেন, তবে এখানে যে হাইড্রোজেনটা ছিল সেটা কিন্তু ওই হাইড্রোজেনটা না, ওই হাইড্রোজেনটা এখানে আছে। এটাকে যদি আমি হুবহু এটার ফটোকপি তৈরি করতে চাই, তাহলে এটাকে আবার ঘুরাতে হবে। এটাকে যদি একই রকমভাবে আবার 180 ডিগ্রি ঘুরাই, তখন সেটাকে আমরা পাবো হচ্ছে এরকম, যে হুবহু আগেরটার মতো চলে আসবে। তখন এইটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট না বলে আইডেন্টিটি বলবো। ইকুইভ্যালেন্ট মানে কি? ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য কিন্তু সমান না। মানে এইটার সাথে এটার দেখতে একই রকম, কিন্তু হুবহু তো আর একই না। মানে হুবহু বলতে কি, এই হাইড্রোজেনটা এই পাশে ছিল এখন এই পাশে, আর এই হাইড্রোজেনটা এই পাশে ছিল এখন এই পাশে। এই ব্যাপারটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। যতক্ষণ পর্যন্ত না আমাদের একদম হুবহু একই রকম পাবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রোটেশন চালিয়ে যেতে হবে, মানে ঘূর্ণনটা চালিয়ে যেতে হবে। বুঝতে পারছি কিনা? এটার পরে আর করবো না, কারণ হচ্ছে আমরা আইডেন্টিটি পেয়ে গেছি। এটাকে বলে রোটেশন আর কি। তো এগুলো ডিটেলসে আসবো। আমি জাস্ট এইগুলো যে সমতুল্য, এইটার সাথে এটা যে সেম দেখতে, এই ব্যাপারটাকে বুঝেছি। তার মানে একটা যৌগের এরকম অনেকগুলো থাকতে পারে, সমতুল্য বা সিমেট্রি থাকতে পারে, এরকম স্ট্রাকচার অনেকগুলো থাকতে পারে। তো এখন আমরা ক বিভাগে চলে যাব। ক বিভাগের জন্য প্রতিসাম্য ক্রিয়া কাকে বলে সেটা দেখব প্রথমে। তো এটা বোঝানোর সুবিধাতে আমি প্রথমে যৌগটা বলছিলাম যে প্রতিসাম্য ক্রিয়া কি, অথবা প্রতিসাম্য ক্রিয়া বলতে কি বোঝো। যখন কোনো অণুর 2 বা ততোধিক শূন্যে অভিবিন্যাস থাকে এবং এই বিন্যাসগুলো যদি পরস্পর হতে পৃথকযোগ্য না হয়, তবে ওই অণুর প্রতিসাম্য আছে।
অণুর যে প্রক্রিয়ায় এই বিন্যাস সাধিত হয় তাকে প্রতিসাম্য ক্রিয়া বলে। তার মানে এখানে এই যোগটার দিকে আমরা তাকালে যখন কোনো অণুর হচ্ছে গিয়ে 2 বা ততোধিক কি থাকতে পারে, শূন্যে অভিবিন্যাস থাকতে পারে, মানে এরকম স্ট্রাকচার থাকতে পারে, এবং এই বিন্যাসগুলা যদি পরস্পর হতে পৃথকযোগ্য না হয়, এটাকে এটার চাইতে আমরা আলাদা করতে পারতেছি না, দেখতে একরকম, পৃথকযোগ্য না হয়, তবে ওই অণুর প্রতিসাম্যটা আছে, মানে সিমেট্রি আছে। এই দুইটার মধ্যে কি আছে, প্রতিসাম্যতা আছে বা সিমেট্রি আছে। এবং অণুর যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে, এই যে রোটেশনাল প্রক্রিয়া, একটা প্রক্রিয়ার মাধ্যমে এই বিন্যাসটা সাধিত হয় তাকে আমরা প্রতিসাম্য ক্রিয়া বলে থাকি, বা আমরা এটাকে অপারেশন বলি, সিমেট্রি অপারেশন বলতে পারি ক্রিয়াটাকে। তো প্রতিসাম্য ক্রিয়া অথবা প্রতিসাম্য ক্রিয়া বলতে কি বুঝো, সংজ্ঞাটা আশা করি বুঝতে পারছি। এর পরবর্তীতে হচ্ছে, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি যে রসায়নের প্রতিসাম্য ক্রিয়া বলতে বোঝায় কোনো অণুর গাঠনিক সংকেতের একই রকম অংশগুলোকে একটি নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘুরিয়ে অথবা একটি সমতলের সাপেক্ষে প্রতিফলিত করলে অণুটি আগের অবস্থায় ফিরে আসার ঘটনাটাকেই বোঝায়। বুঝতে পারছি? এখানে মূলত আমরা যে কোনো একটা অণুকে রসায়নের প্রতিসাম্যতা বলতে বোঝায় সেই অণুটাকে আমি হয় রোটেশন করে মানে ঘুরিয়ে, অথবা আরও উপায় থাকতে পারে, যেমন হচ্ছে এখানে যদি আমি একটা তল কল্পনা করি, এই বরাবর যদি আমি একটা লম্ব তল কল্পনা করি খাড়া, তাহলে এই হাইড্রোজেনটার সাথে এই হাইড্রোজেনটা রিফ্লেক্ট করবে, মানে মিরর ইমেজ, এটাকে দুই খণ্ডে বিভক্ত করা যাবে। এই অক্সিজেনকে কাটলে অক্সিজেনের কিছুটাই পাশে থাকবে, কিছুটাই পাশে থাকবে, মানে সিমেট্রি আছে। আবার এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনের চেহারাও মিলতেছে, এটাকে সিমেট্রি বলে, তল প্রতিসাম্যতা। তার মানে তল বরাবরও যদি আমি চিন্তা করি তাহলে এখানে একটা সিমেট্রি পাবো। আবার যদি ঘুরাই, রোটেশন ঘুরালেও এটা দেখলাম, ঘুরাইলে কীভাবে সিমেট্রিটা পাই সেটা তো দেখাইছি। আর তলেরটা মাত্র বললাম যে এই বরাবর যদি আমি কাটি, এই বরাবর অণুটাকে যদি 3Dতে আমি এইভাবে রাখি, তাহলে এই বরাবর আমি যদি একটা কাটি তাহলে দুই পাশ কিন্তু সমান হবে। তাহলে রসায়নের প্রতিসাম্য ক্রিয়া বলতে বোঝায় কোনো অণুর গাঠনিক সংকেতের, এই যে গাঠনিক সংকেতের একই রকম অংশগুলোকে, এই যে একই রকম অংশগুলোকে আমরা একটা নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘুরাইলাম, ঘুরিয়ে অথবা অন্যভাবে চাইলে আমরা একটি সমতল চিন্তা করে একটি সমতলের সাপেক্ষে প্রতিফলিত করলে অণুটি আগের অবস্থায়, মানে হুবহু আগের অবস্থায় যদি পাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা প্রতিসাম্য ক্রিয়া বলতে পারি। এরপর হচ্ছে প্রতিসাম্য উপাদান কি? প্রতিসাম্য উপাদান হচ্ছে কোনো বিন্দু অথবা রেখা বা তল যার সাপেক্ষে প্রতিসাম্য ক্রিয়া সংগঠিত হয়। তার মানে হচ্ছে আমাদের প্রতিসাম্য উপাদানগুলো হচ্ছে আমাদের ওই যে রেখাগুলা হতে পারে অথবা তল হতে পারে, যেমন এখানে আমি একটা অক্ষ চিন্তা করছি, এই অক্ষটা একটা উপাদান হতে পারে, অথবা এখানে একটা তল চিন্তা করছি, এই তলটা, বা কোনো একটা বিন্দুকে যদি চিন্তা করি, এগুলোর সাপেক্ষে যদি আমি এই প্রতিসাম্য ক্রিয়াটা ঘটাইছি, অক্ষের সাপেক্ষে আমি ঘূর্ণন ঘটাইছি, একটা ক্রিয়া মানে একটা অপারেশন ঘটাইছি, এই যে অক্ষ অথবা এই যে রেখাটা বা বিন্দুটা বা তল যার সাপেক্ষে আমরা এই যে প্রতিসাম্য ক্রিয়াটা ঘটাইলাম, সেটাকেই আমরা প্রতিসাম্য উপাদান বলবো। তার মানে প্রতিসাম্য উপাদানগুলো হচ্ছে কোনো একটা বিন্দু হতে পারে, রেখা অথবা তল হতে পারে, যার সাপেক্ষে আমরা প্রতিসাম্য ক্রিয়া বা প্রতিসাম্য যে সিমেট্রি অপারেশনগুলো যে আছে সেগুলো সংগঠিত করতে পারি, তাকে আমরা প্রতিসাম্য উপাদান বলবো। এরপর হচ্ছে গ্রুপ তত্ত্ব কাকে বলে বা গ্রুপ থিওরি কি? আণবিক গঠনে প্রতিসাম্য গ্রুপগুলো গাণিতিক তত্ত্বের আলোকে প্রতিষ্ঠিত, যাকে গ্রুপ তত্ত্ব বলে। তার মানে এটা আমরা আরও ডিটেলসে পরবর্তীতে জানতে পারবো যে আমরা আণবিক গঠনের জন্য বিভিন্ন লাস্ট পর্যন্ত কয়টা আছে এখানে ক্রিয়া হয়েছে, অপারেশন হয়েছে, ওগুলো আমরা হিসাব করবো লাস্টে, ওই ব্যাপারটাকে গ্রুপ তত্ত্ব বলে। তাহলে আণবিক গঠনের প্রতিসাম্য গ্রুপগুলো গাণিতিক, মানে আমরা হিসাব করে গাণিতিক তত্ত্বের আলোকে প্রতিষ্ঠিত করব, যাকে আমরা গ্রুপ তত্ত্ব বলবো। আর বিন্দু গ্রুপ কি? যে কোনো অণুর প্রতিসাম্য উপাদানের সম্পূর্ণ সেটকে আমরা বিন্দু গ্রুপ বলে থাকি। একটি বিন্দু গ্রুপ দ্বারা অণুতে প্রতিসাম্যের ধরন বোঝা যায়। ঠিক আছে, তো আমরা এগুলো ডিটেলসে আবার পড়বো পরবর্তীতে। এই যে এই দুইটা টপিক আগে আমরা বেসিকটা আলোচনা করে ফেলি। যেমন উদাহরণসহ প্রথমে আমরা খ এবং গ বিভাগে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। উদাহরণসহ প্রতিসাম্য ক্রিয়া বর্ণনা করতে বলছে। তো অথবা এটা ভাবে আসতে পারে টিকাতে প্রতিসাম্য ক্রিয়া কি, অথবা আণবিক প্রতিসাম্য কি, উদাহরণসহ প্রতিসাম্য ক্রিয়া বর্ণনা করো। তো প্রথমে আমি সংজ্ঞাটাই বলে ফেলছিলাম যে প্রতিসাম্য ক্রিয়া বলতে বোঝায় যে যেখানে একটি অণুর জ্যামিতিক গঠন কোনো নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘুরিয়ে বা কোনো সমতলের সাপেক্ষে প্রতিফলিত করলে অণুর জ্যামিতিক গঠন বা বিন্যাস অপরিবর্তিত থাকে। আবার প্রতিসাম্য উপাদান হলো কোনো বিন্দু, রেখা বা তল যার সাপেক্ষে প্রতিসাম্য ক্রিয়া সংঘটিত হয়। তো এই দুইটা সংজ্ঞা আমি একটু আগে আলোচনা করছি যে কোনো একটা অণুকে যদি জ্যামিতিক গঠনে
নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘুরাতে পারি অথবা কোনো তল চিন্তা করে তার সাপেক্ষে প্রতিফলন করতে পারি। তো এই যে অণুর জ্যামিতিক গঠন বা বিন্যাসটা এরকম ঘুরানোর পরও, তল চিন্তা করার পরও যদি একই রকম থেকে যায়, অপরিবর্তিত থাকে, তখন তাকে আমরা প্রতিসাম্য ক্রিয়া বলে থাকি। আর প্রতিসাম্য উপাদান হচ্ছে এই যে প্রতিসাম্য ক্রিয়াটা ঘটানোর জন্য যে সকল অক্ষ বা তল চিন্তা করি, মানে প্রতিসাম্য উপাদান হলো কোনো বিন্দু, রেখা বা তল যার সাপেক্ষে আমরা প্রতিসাম্য যে ক্রিয়াটা আছে সেটা সংগঠিত হয়, তাকে আমরা প্রতিসাম্য উপাদান বলে থাকি। ওই দুইটার সংজ্ঞাটা এখানে লিখলাম। এক্সাম্পল হিসেবে পানির কথা বললাম। পানির মধ্যে এই বরাবর যদি একটা তল কল্পনা করি এই অক্ষ বরাবর, তাহলে এটাকে আমি যদি ঘুরাই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এইচ বিটা এখানে চলে আসবে, এইচ এটা এখানে চলে আসবে। তো এটা হচ্ছে প্রথম কনফিগারেশন বা আদি কনফিগারেশন। আর এটা হচ্ছে দ্বিতীয়টা, যেটাকে আমরা সমতুল্য কনফিগারেশন বলতে পারি অথবা ইকুইভ্যালেন্ট কনফিগারেশন বলতে পারি। তো আমরা চিন্তা করব যেটাকে আমরা প্রধান অক্ষ বা যার সাপেক্ষে আমরা ঘুরাচ্ছি প্রথমে, সেটাকে আমরা অবশ্যই জ্যাড অক্ষ চিন্তা করব সবসময়। আর বাকি অক্ষগুলো আমরা চিন্তা করতে পারি এক্স এবং ওয়াইকে। তো যে দিক বরাবর আমি রোটেশনটা করাচ্ছি প্রথমে, সেটাই হচ্ছে আমাদের জ্যাড অক্ষ চিন্তা করব। তো H2O অণুর প্রতিসাম্য ক্রিয়া অনুধাবন করার জন্য আমরা হাইড্রোজেন পরমাণুকে HA এবং HB দ্বারা প্রকাশ করেছি। জ্যাড অক্ষ বরাবর 180 ডিগ্রি কোণে ঘুরাইছি, ঘুরানোর পরে H2O অণুর অক্ষ পরিবর্তন করা হয়েছে, দেখা যায় H2O এর 1 ও 2 কনফিগারেশন সমতুল্য হয়েছে। এরপর প্রতিসাম্য ক্রিয়ার শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করব। আমরা যে প্রতিসাম্য উপাদান বলছিলাম, যে প্রতিসাম্য উপাদান ছিল রেখা, বিন্দু বা তলের সাপেক্ষে যে প্রতিসাম্য ক্রিয়াটা সংঘটিত হয় তাকে প্রতিসাম্য উপাদান বলছিলাম। তো এই যে প্রতিসাম্য ক্রিয়াটা যে বলছিলাম, যে প্রতিসাম্য মানে সিমেট্রি অপারেশন, সেটা কয় ভাগে বিভক্ত, সেটা হচ্ছে 5 ধরনের হতে পারে। প্রথমটা হতে পারে হচ্ছে প্রকৃত অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্য, যেটাকে আমরা CN দ্বারা প্রকাশ করে থাকি, যেটা হচ্ছে প্রপার মানে প্রকৃত, প্রপার রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি। বলতেছি প্রতিসাম্য ক্রিয়া আর প্রতিসাম্য উপাদান কি সেম? না, প্রতিসাম্য ক্রিয়াটা হচ্ছে ঘটনাটা, যে ঘটাচ্ছি অপারেশনটা। এখন প্রতিসাম্য উপাদান হচ্ছে যার সাহায্যে ঘটাচ্ছি। যেমন এটাকে আমি যে প্রথম যে ঘটনাটা বলছিলাম, সেটাকে আমি তল প্রতিসাম্যতা বুঝিয়েছিলাম নাকি রোটেশনালটা বুঝিয়েছিলাম? না, সাজেশনে দেখলাম এই যে উপাদানের শ্রেণীবিভাগ যেটা দিছে না, ক্রিয়ার শ্রেণীবিভাগ একই দিছে। ক্রিয়া এবং শ্রেণী বইয়ে বিভাগ। দেখছি, sorry, বইয়ে দেখছি, বইয়ে ক্রিয়ার বইয়ে শ্রেণী বিভাগ। দেখছিলাম। হ্যাঁ, প্রতিসাম্য মানে ক্রিয়া আর প্রতিসাম্য উপাদান তো একই না, এখানে তো প্রতিসাম্য ক্রিয়া বলছে, তাই না? প্রতিসাম্য উপাদানের শ্রেণী বিভাগ তো বলে নাই। বইয়ের মধ্যে এক জায়গায় দেখলাম যে উপাদান শ্রেণীবিভাগ আলোচনা করতে বলছে, ওখানে ওই যে এখানে যে শ্রেণীবিভাগ গুলো দিছে না, তল প্রতিসাম্য, কেন্দ্র প্রতিসাম্য, এগুলো ওইখানেও একই। হয়তো ওইখানে ভুল। হ্যাঁ, হইতে পারে। তো মোট কথা প্রায় কাছাকাছি, একটা একটার সাথে সম্পর্কযুক্ত, এই জন্য হয়তো দিয়ে দিছে। প্রতিসাম্য ক্রিয়া মানে অপারেশন, চিন্তা করো না একটা অপারেশন করতেছি, মানে একটা এখানে আমাদের এই অণুটাকে আমি অপারেশনের মাধ্যমে এই অণুতে পরিণত করছি, আবার আরেকটা অপারেশনের মাধ্যমে এই অণুতে পরিণত করছি। এখন অপারেশন তো এমনি এমনি হবে না, এখানে আরও কিছু আমাদের কি লাগবে, এলিমেন্ট লাগবে যার সাহায্যে আমি অপারেশনটা করব। এলিমেন্টটা হতে পারে কি, সেটা হতে পারে একটা তল, সেটা হতে পারে একটা অক্ষ, সেটা হতে পারে একটা বিন্দু বা একটা রেখা, যার সাপেক্ষে আমি অপারেশনটা করব। ঠিক আছে? তো এখানে আমরা যে অপারেশনটা করছি সেটা হচ্ছে, সেইটার নামটা হচ্ছে, অপারেশনটার নাম হচ্ছে গিয়ে প্রপার রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি। এখন কোন উপাদানের সাহায্যে করছি সেটা, সেটা একটা রেখার সাহায্যে বা একটা তলের সাপেক্ষে বিবেচনা করে আমরা করছি। ঠিক আছে? তো ওই তল বা ওই রেখাটাকে আমরা বলবো যে উপাদান। আর যে অপারেশনটা করছি সেই অপারেশনটা হচ্ছে প্রকৃত অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্য, যেটাকে CN বলে থাকি, ইংরেজিতে বলে থাকি প্রপার রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি। আশা করি বুঝতে পারছি। এভাবে 5 ধরনের আছে। আর একটা হচ্ছে 2 নম্বরটা তল প্রতিসাম্য বা দর্পণ তল, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি, এটাকে ইংরেজিতে বলে প্লেন অফ সিমেট্রি। এরপরে 3 নাম্বারটা হচ্ছে এটার বিপরীতটা আর কি, এই নামটার। এখানে বলছিলাম প্রকৃত অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্য বা প্রপার রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি। আর এটা হচ্ছে অপকৃত অক্ষীয় আবর্তন বা ঘূর্ণন, একই কথা, আবর্তন প্রতিসাম্য, অথবা এটাকে বলতে পারি আবর্তন প্রতিফলন অক্ষ। তো এটার ইংরেজি নাম হচ্ছে ইমপ্রপার রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি। এটা ছিল প্রপার রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি, এটা হচ্ছে ইমপ্রপার বা অপকৃত রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি, যেটাকে আমরা SN দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে হচ্ছে কেন্দ্র প্রতিসাম্যতা বা উল্টায়ন, যেটাকে I দ্বারা প্রকাশ করে থাকি, সেন্টার অফ সিমেট্রি বলে থাকি ইংরেজিতে। আর অভেদ বা সর্বসমতা বা অভিন্নতাকে দ্বারা প্রকাশ করে থাকি, যেটা হচ্ছে আইডেন্টিটি অফ এলিমেন্টস, মানে এইটা আমরা যে ইকুইভ্যালেন্ট পাইছিলাম, এবং আমি বলছিলাম যে এই রোটেশনটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো, যতক্ষণ না আমরা আইডেন্টিটি পাই, মানে এটা একদম হুবহু না পাই, মানে যতক্ষণ পর্যন্ত হুবহু পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে করতে হবে।
এটাকে একবার করছি, দেখলাম যে হুবহু পাইনি, তো সেই জন্য আবার করতে হয়েছে। আবার করে লাস্ট পর্যন্ত আইডেন্টিটি পাইছি। এখানে শেষ করা যাবে না, এটাকে এই পর্যন্ত যেতে হবে। লাস্ট পর্যন্ত অভেদ বা আইডেন্টিটি বা সর্বসমতা যেটা আছে সেটা আমরা পেয়ে যাব, যেটাকে ই দ্বারা প্রকাশ করে থাকি। তো এই 5 ধরনের হচ্ছে প্রতিসাম্য ক্রিয়ার শ্রেণী বিভাগটা। এরপরে আমরা চাইলে এইগুলোর একটা দুইটা এক্সাম্পল মানে সহ বর্ণনা করতে পারি। তো বোঝার সুবিধাতে আমি একটু আলোচনা করছি এগুলো প্রত্যেকটাকে বেসিকের সুবিধাতে, অথবা চাইলে লিখতে পারি এগুলো বড় করে লেখার জন্য। এই প্রশ্নটার উত্তরে প্রকৃত অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্যতা, যেটাকে সিএন দ্বারা প্রকাশ করা হয়, একে প্রকৃত আবর্তন অক্ষ বা প্রপার রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি বলা হয়, যাকে সিএন দ্বারা চিহ্নিত করা হয়। একটা এক্সাম্পল দিলাম, বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আমরা জানি যে এটার আকৃতিটা, জ্যামিতিক আকৃতিটা দেখতে এরকম, যে ত্রিভুজাকার, ত্রিকোণীয় ত্রিভুজাকার। এইখানে আমি একটা বিন্দু বা একটা তল চিন্তা করে খাড়াম, ঠিক আছে, এটা সমতলের মধ্যে আছে। এইখানে আমি এই বরাবর যদি একটা তল চিন্তা করি, এটাকে যদি ঘুরাই, কয়টা কয়টা মৌলের সাপেক্ষে বা পরমাণুর সাপেক্ষে ঘুরাচ্ছি? 3টা, একটা দুইটা তিনটা। তার মানে এটা আমরা এমনিই বুঝে যাচ্ছি এটা হচ্ছে C2 হবে নাকি C3 হবে। এটা হবে C3, যেটা হচ্ছে আমাদের 360কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 120 পাবো। মানে আমরা জানি এই কেন্দ্রটার মধ্যে 360 ডিগ্রি হতে পারে। এখন তিনটা যেহেতু আছে, তিনটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি 3 দিয়ে ভাগ করব 360কে, তাহলে 120 ডিগ্রি করে পাবো। প্রত্যেকটার অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে। আমরা এমনি জানি যে ত্রিভুজাকার আকৃতি যেগুলো তারা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো এখানে ঘূর্ণনটা যদি ঘটাই আমি, এখানে একটাকে মানে ক্লোরিনটা সবগুলো একই রকম, তো এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার বললাম। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কনফিগারেশনের চিত্র। এটাকে আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন ঘুরাইলাম সেটা এতক্ষণ ধরে বলছি। এটাকে কোন অক্ষ বরাবর ঘুরাচ্ছি? জেড অক্ষ বরাবর, এই যে লম্বলম্বী এই বরাবর। এই বরাবর যদি আমি এটাকে রোটেশন করি তাহলে এইটা এইভাবে করে ঘুরে যাবে। তখন এই ক্লোরিনের এই যে এখানে 1 নাম্বার ছিল কোনটা? এইটা। তাহলে এইটা এখন চলে যাবে এইখানে, 3 নাম্বারটা চলে আসবে এইখানে, 2 নাম্বারটা চলে যাবে এইখানে। ওই ব্যাপারটা ঘটলো। তো এটা তো এখনো আইডেন্টিটি পাইনি। আমি আগেই বলছিলাম যে রোটেশন, এটা রোটেশন করছি, প্রকৃত অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্য বা রোটেশনাল যেটা আছে ওইটা করতেছি। তো এইটা করার জন্য আমি বলছি কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না এটা হুবহু আবার পাবো, আইডেন্টিটি পাবো, ততক্ষণ পর্যন্ত আমাকে কাজটা চালাই যেতে হবে। আমি এখানে করে দেখলাম যে এটার মানে ইকুইভ্যালেন্ট মানে মানে দেখতে কি, এটাকে কি বলছিলাম তখন, মানে সমতুল্য, ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। এটার আকৃতিটা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য, তবে আইডেন্টিটি না। যতক্ষণ পর্যন্ত আইডেন্টিটি পাবো না ততক্ষণ পর্যন্ত আমাকে করতে হবে। তো এটাকে আমি আবার ঘুরাবো, আবার একই রকমভাবে এই অক্ষ বরাবর যদি আমি এভাবে একই রকমভাবে ঘুরাই, তখন 2 নাম্বারটা এখানে আসবে, 1 নাম্বারটা এখানে, 3 নাম্বারটা এখানে। তো তারপর আমি দেখলাম যে এটার সাথে এটা মিলে নাই, এটা এখনও ইকুইভ্যালেন্ট কনফিগারেশনেই আছে বা সমতুল্যতে। এটাকে আবার করব সেইমভাবে, আবার এখানে একটা অক্ষ চিন্তা করে আবার ঘুরাবো। তখন দেখবো যে আমরা যে স্ট্রাকচারটা পাবো, এখানে 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা এখানে আসবে, 2 নাম্বারটা এখানে, 1 নাম্বারটা এখানে। তখন দেখবো যে এইটা আর এটা হুবহু একই রকম হয়ে গেছে। এরাও একই রকম দেখতে, যেহেতু সবাই ক্লোরিন, তারপরও একদম হুবহু এইটা। যার কারণে এই 4 নাম্বার স্ট্রাকচারটাকে আমরা বলবো আইডেন্টিটি, আর বাকিগুলোকে বলবো ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। তো এটাই ছিল, মানে এরপরে আর ঘুরাতে হবে না, মানে প্রকৃত অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্যতা শেষ হয়ে গেছে। মানে আমরা বুঝে যাব কখন শেষ হয়েছে, যখনই আমরা সেটার আইডেন্টিটিটা পেয়ে যাব। তো এটা ছিল প্রধান অক্ষ বা প্রধান এক্সিস। আমরা একটু পরে জানবো যে আমাদের 2 ধরনের প্রকৃত অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্যতা হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস বরাবর, আর একটা হচ্ছে সেকেন্ডারি এক্সিস। এগুলো আমরা পরবর্তীতে জেনে আরও ডিটেলসে জানবো। এটা কিন্তু এখানে শেষ না, বোরন ট্রাইক্লোরাইডের আরও অনেক কিছু বের করতে হয় বিন্দু গ্রুপ নির্ণয় করার সময়। তো আমরা আপাতত প্রকৃত অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্যতা বুঝলাম, যেটাকে সিএন দ্বারা প্রকাশ করা হয়। এখানে যেহেতু আমাদের তিনটা পরমাণু সাপেক্ষে আমি চিন্তা করি বা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে চিন্তা করলাম, তাহলে এটা হবে C3। এগুলো আমরা ডিটেলসে জানবো। তো এখানে আমরা আগেই বলছি যে যে অক্ষ বরাবর আমি চিন্তা করলাম প্রধান অক্ষ, বা যে অক্ষ বরাবর ঘুরে এলাম সেটাকে আমরা জেড ধরবো, আর বাকিগুলোকে XY ধরবো। এরপরে হচ্ছে অণুর প্রকৃতির উপর ঘূর্ণনের মান নির্ভর করে, মানে এই অণুটা দেখতে কীরকম বা জ্যামিতিক আকৃতি কীরকম সেইটার উপর নির্ভর করে ঘূর্ণনের মানটা, এই যে ঘূর্ণনের মানটা নির্ভর করে। আগেরটাতে আমরা পানির অণুতে 180 ডিগ্রি, এটাতে 120 ডিগ্রি কেন? কারণ এটার প্রকৃতি একরকম আর এটার প্রকৃতি আরেক রকম, এজন্য। এরপর ওয়াই অক্ষ বরাবর 120 ডিগ্রি কোণে আবর্তন করলে বোরন ট্রাইক্লোরাইডের সমতুল্য অভিবিন্যাস পাওয়া যায়। তাই বোরন ট্রাইক্লোরাইড অণুর আবর্তনের ক্ষেত্রে ক্রমটা হচ্ছে গিয়ে n=3। মানে আমাদের এখানে সিএন এর মধ্যে যে ক্রমটা আছে, এই n এর মানটা হচ্ছে কি 3। কারণ আমাকে এখানে কয়বার ঘুরাইতে হয়েছে? এই বরাবর একবার ঘুরেছিলাম, শুরুতে এটা পাইছিলাম, এরপর আরেকবার ঘুরেছি এটা পাইছি, এরপর আবার আরেকবার ঘুরেছি এটা পাইছি। তার মানে আমি এখানে কয়বার ঘুরেছি? 3বার ঘুরেছি। সেজন্য তার ক্রম n=হচ্ছে 3। আবর্তনের ক্ষেত্রে ক্রম হচ্ছে n=3। এক্ষেত্রে অণুর উপর প্রতিসাম্য ক্রিয়া ততক্ষণ পর্যন্ত, মানে আমি এটা কতক্ষণ ঘুরাবো সেটা বুঝেও কী করবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেটা ক্রিয়াশীল থাকবে, মানে ঘূর্ণনটা
যতক্ষণ না আমরা অণুর কনফিগারেশনের আদি কনফিগারেশনের সমতুল্য হয়, মানে আইডেন্টিটি যতক্ষণ পর্যন্ত না আমরা পাবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ঘুরাইতে হবে। যেহেতু বোরন ট্রাইক্লোরাইডেতে মূল অভিবিন্যাস আসতে 120 ডিগ্রি কোণে 3টি আবর্তন প্রয়োজন, মানে 3বার ঘুরাইতে হবে। সেহেতু আমরা বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে বলতে পারি n এর বা ক্রমর মানটা হচ্ছে 360 ডিগ্রি। আমরা জানি ওই যে অক্ষ বরাবর ঘুরেছিলাম ওই অক্ষের মধ্যে 360 ডিগ্রি কোণ থাকে, এবং কয়বার ঘুরেছি? 3বার। তো সেই ক্ষেত্রে আমরা কত ডিগ্রিতে ঘুরেছিলাম? 120 ডিগ্রিতে। তাহলে 120 ডিগ্রিতে ভাগ করলে আমরা পাবো যে 3, মানে আমাকে 3বার ঘুরাইতে হবে এই যে আইডেন্টিটি পেতে হলে। তাহলে এখানে কিউ হচ্ছে প্রতিসাম্য কোণটা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছিলাম সেটা ছিল 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর মোট অ্যাঙ্গেলটা হচ্ছে 360। সেটাকে ভাগ করলে আমরা বুঝে যাবো যে আমাকে ওই স্ট্রাকচারটার আইডেন্টিটি পেতে হলে কয়বার ঘুরাইতে হবে। তো n হচ্ছে গিয়ে কোনো অণুর প্রাথমিক বা আদি কনফিগারেশনে সমতুল্য কনফিগারেশনে পৌঁছাতে ঘূর্ণন সংখ্যাটা হচ্ছে n এর মান। অনুরূপভাবে আমরা আরেকটা যদি চিন্তা করি, অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে যদি চিন্তা করি ঘূর্ণন প্রতিসাম্যতা দেখতে কিরকম। অ্যামোনিয়া অণুটাকে আমরা যদি বোঝার সুবিধাতে এইভাবে যদি লিখি, নাইট্রোজেন মাঝখানে আর হাইড্রোজেন তিন কোণায় দিলাম। তো সেই ক্ষেত্রে এইটাও যেহেতু 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেনের সাপেক্ষে যদি রোটেশনটা চিন্তা করি, তাহলে এইখানেও আমরা এই বরাবর যদি চিন্তা করি আমাদের অক্ষটা, প্রধান অক্ষটা এখানে যদি ঘুরাই, এটাকে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার, তাহলে এটা একবার ঘুরলে এরকম হবে, আবার আরেকবার ঘুরাইলে এরকম হবে, আবার ঘুরাইলে এরকম হবে, মানে 3বার ঘুরাইতে হবে। 3বার ঘুরানোর পরবর্তীতে আমরা আইডেন্টিটিটা ফিরে পাবো, আর বাকিগুলো হচ্ছে সমতুল্য কনফিগারেশন। অর্থাৎ NH3 অণুর ক্ষেত্রেও আমরা একই রকমভাবে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যেহেতু ঘুরাইছি, সেজন্য এখানে ভাগ করলে 3বার পাইছি, মানে 3বার রোটেশন করতে হবে, তাহলেই আইডেন্টিটিটা পেয়ে যাব। তো দুইটা এক্সাম্পল দিয়ে আমরা ওই টপিকটা শেষ করলাম। এর পরবর্তীতে হচ্ছে এখানে যে তুমি এই যে বোরন ট্রাইক্লোরাইডটা করলা, ওই চিত্রটা একটু দেখি। এটা। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। এরপর হচ্ছে 2 নাম্বারটা, 2 নাম্বার যে অপারেশনটা আছে সিমেট্রি অপারেশন, ওই 2 নাম্বারটা হচ্ছে তল প্রতিসাম্য বা দর্পণ তল বলছিলাম, যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করে। যদি অণুর সকল অংশই তল বরাবর প্রতিফলিত হয়ে থাকে তবে তাকে আমরা তল প্রতিসাম্যতা বলে থাকি। মানে তল বরাবর প্রতিফলন হতে হবে, মানে মিরর ইমেজ হতে হবে তল বরাবর। যে কোনো একটা তল চিন্তা করব, সেই বরাবর যদি দুই পাশ যদি মিরর ইমেজ হয়, তাহলেই তাকে আমরা তল প্রতিসাম্যতা আছে বলে বিবেচনা করব। একে সিগমা দ্বারা প্রকাশ করা হবে। যেমন পানির অণুর ক্ষেত্রে আমরা বলছিলাম প্রধান অক্ষ হচ্ছে এই বরাবর ছিল, পানির অণুর ক্ষেত্রে এই বরাবর একটা প্রধান অক্ষ চিন্তা করছিলাম, যার সাপেক্ষে ঘুরেছিলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছিলাম? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছিলাম, যেহেতু এখানে দুইটা অণুর সাপেক্ষে চিন্তা করছি, মানে n = 2, মানে C2 ছিল এটা। তো সেই ক্ষেত্রে আমরা এখন ওই ঘূর্ণন অক্ষ তো আর আলোচনা করতেছি না, আমরা আলোচনা করবো এখন তল প্রতিসাম্য বা দর্পণ তল ব্যাপারটা, প্লেন অফ সিমেট্রিটা। তো সেই জন্য আমরা চিন্তা করবো যে প্রধান অক্ষ ছিল এইটা, যখন ঘুরেছিলাম তখন প্রধান অক্ষটা পেয়ে গেছিলাম ওই অক্ষের সমান্তরালে। ওই অক্ষ যেহেতু উপরের দিকে, ওই অক্ষর উপর দিক বরাবর তল চিন্তা করব। উপর দিক বরাবর এইটা হতে পারে, মানে এই তলটাও দেখতে কি উপরের দিক বরাবর, আবার এই বরাবর তলটাও দেখতে কিরকম উপর দিক বরাবর। আর যদি আমি এইভাবে চিন্তা করতাম, এইভাবে করে একটা চিন্তা, মানে এইভাবে করে স্লাইডলি যদি চিন্তা করতাম, তাহলে সেটা কিন্তু আর অক্ষ বরাবর হতো না। তো ওইটা আপাতত আলোচনা করতেছি না, পরবর্তীতে আলোচনা করব। তো মূলত এখন বুঝাতে চাচ্ছি যে যোগটা যদি এরকম হয়, মানে এরকম যদি পানির অণুটা হয়, তাহলে আমি এই বরাবর তলটা চিন্তা করতেছি, অথবা এই বরাবর তলটা চিন্তা করতেছি, এইভাবে না। এইভাবে যদি চিন্তা করি তাহলে সেটা কিন্তু অক্ষ বরাবর হবে না, আমার অক্ষ হচ্ছে উপরের দিকে। যদি এটা এইভাবে শোয়ানো আছে, অবশ্য শোয়ানো অবস্থায় যদি চিন্তা করি, তাহলে অক্ষ হচ্ছে এই বরাবর, তাহলে আমি এই বরাবর তল চিন্তা করব, ঠিক আছে, অথবা এই বরাবর। কিন্তু এইভাবে চিন্তা করব না যদি শোয়ানো অবস্থায় চিন্তা করি। আর যদি খাড়া অবস্থায় চিন্তা করি, অণুটা যদি H2O অণুটা, মানে এখানে যদি আমাদের অক্সিজেন থাকে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এইভাবে যদি থাকে, আর তল আমাদের প্রধান অক্ষটা যদি এইভাবে হয়, তাহলে আমি তলগুলো চিন্তা করব এইভাবে, নাইলে এইভাবে। কারণ অক্ষ যেই বরাবর আছে ওই বরাবরই তলটা চিন্তা করব, তলটা উপর দিক বরাবর হবে, অথবা এইভাবে হবে, মানে যাতে উপরের দিকে হয়। আশা করি চিত্রটা বুঝতে পারছি। তো এইখানে আমি 3Dতে চিত্রটা বোঝানোর চেষ্টা করছি যে এইখানে এই অক্ষটাও, তলটা চিন্তা করছি অক্ষ বরাবর উপরের দিকে, এই তলটাও চিন্তা করছি অক্ষ বরাবর উপরের দিকে। তো যখন চিন্তা করলাম, তখন আমরা দেখলাম যে চিত্রে পানির দুটি লম্ব তল, যেটাকে আমরা বলি ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি, মানে তল প্রতিসাম্যতাকেও 3 ভাগে ভাগ করা যায়, ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো তার মধ্যে একটা এক্সাম্পল দিলাম এখানে, যেটা হচ্ছে মানে তল বরাবর, মানে লম্ব অক্ষ বরাবর, মানে হচ্ছে প্রধান অক্ষ বরাবর যে তলটা সমান্তরালে আছে, সেইটাকে যদি চিন্তা করি, সেটাকে বলি হচ্ছে আমরা ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি আর কি। তো চিত্রে পানির দুটি লম্ব তল, একটা তল হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা, যথাক্রমে সিগমা ভি ও সিগমা V1, তাদের ক্রিয়াটা আমরা দেখানো হলো উভয় তলই C2 অক্ষ বরাবর, মানে কি লিখছে এখানে, কাটছে, এটা সমান্তরালে কাটছে এই ব্যাপারটাকে। মানে এখানে বুঝাতে চাচ্ছি যে এই তলগুলো যখন দিলাম,
তখন এখানে আমাদের সিমেট্রি আছে কিনা সেটা এবার বোঝার চেষ্টা করি। আমি যখন এই বরাবর কাটছি তখন এই পাশের হাইড্রোজেন আর এই পাশের হাইড্রোজেন পরস্পরের মিরর ইমেজ। আবার যখন আমি মাঝ বরাবর কাটছি তখন সবগুলা অক্সিজেনটাও কেটে গেছে, হাইড্রোজেনটাও কেটে গেছে, এই হাইড্রোজেনটাও কেটে গেছে। মানে হচ্ছে কি তারা এই বরাবর এইভাবে যখন ছিল, তখন আমি যখন এইভাবে কাটছি তখন সবাই মাঝ বরাবর কাটছে। এভাবে করে মাঝ বরাবর মানে হাইড্রোজেন নিজেও দুইটা হয়ে গেছে, এইভাবে দুই পাশ হয়ে গেছে, অক্সিজেনও দুই পাশে গেছে, আর এখান দিয়ে হাইড্রোজেনটাও দুই পাশে গেছে, মানে দুই পাশে বরাবর তাকাইলে দুইটাই মিরর ইমেজ বা সমান সমান মানে কাটছে। সিটু অক্ষ যে বললা এখানে উভয় তলি সিটু অক্ষ বরাবর, এখানে সিটু অক্ষ কোনটা? সিটু বলতে এখানে আমাদের যে ঘূর্ণনটাকে সিটু বলছিলাম। যে আমরা এখানে যখন কাটছিলাম এখানে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে এন এর মানটা কত, 360/180। তার মানে এখানে হচ্ছে 2। তার মানে এখানে সি এন এর জায়গায় আমাদের এখানে কি হবে, C2। তার মানে আমরা যে তলটা বরাবর প্রধান অক্ষ বরাবর আমরা বিবেচনা করছিলাম পানির ক্ষেত্রে, সেটা কি C3 ছিল নাকি C2 ছিল, C2 ছিল। এবং এখানে আমরা বলছিলাম যে যে অক্ষ বরাবর আমরা রোটেশনটা প্রধান অক্ষটা ছিল সেই অক্ষের সমান্তরালে, সেই অক্ষের সমান্তরালে কি হতে পারে, এটাকে আমি এভাবে কাটতে পারি যে পুরোটা বরাবর। অক্ষীয় ঘূর্ণায়ন মান নাকি সিএন এর মানটা না? হ্যাঁ 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 সিটু, হ্যাঁ, ওইটাই। বুঝছি বুঝছি। তো ওই বরাবর যদি আমি এই যে সমান্তরালে মানে এইটাও উপরের দিকে, এটাও ওই বরাবর, মানে এইটা যদি আমরা সমতল চিন্তা করি এই অক্ষটা উপর দিয়ে, তাহলে আমি কাটবো ওইভাবে যাতে সমান্তরালে হয় ওই অক্ষ বরাবর। কাটলে দেখবো যে এখানে অক্সিজেনটা দুই পাশে গেছে, মানে অর্ধেক ধরলাম এটুকু আর অর্ধেক এটুকু। এরপরে হাইড্রোজেনটাও, এখানে যদি হাইড্রোজেনটাকে এটা চিন্তা করি, হাইড্রোজেনটাও দুই পাশে গেছে, প্রত্যেকটাকে মাঝ বরাবর কাটছে স্লাইটলি, ঠিক আছে। এভাবে করে মানে এই বরাবর কাটার কারণে এগুলো হয়ে গেছে দুই পাশ, দুইটা যেটা যদি বলের মতো চিন্তা করি এটার অর্ধেক মাঝ বরাবর কেটে দিছে। তার মানে দুই পাশ একটা মিররের মতো হয়ে গেছে। আগে পুরোটাই এরকম জোড়া লাগা ছিল, এই মাঝ বরাবর কাটার কারণে দুইটা আলাদা হয়ে গেছে, কিন্তু দুইটা মিরর ইমেজ হয়ে গেছে তিনটা। এভাবে একটা কাটতে পারি। আরেকটা কাটতে পারি হচ্ছে এই বরাবর, এই বরাবর কাটলে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা অক্সিজেন দুই পাশ হবে, মানে অক্সিজেনের মাঝ বরাবর কাটবে, তবে হাইড্রোজেনগুলো আর হাইড্রোজেনগুলো দুই পাশ হয়ে যাবে, তখন হয়ে যাবে এইভাবে মিরর ইমেজ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি এখানে এই দুইটাই হচ্ছে অক্ষ বরাবর সমান্তরালে যখন থাকবে, মানে প্রিন্সিপাল এক্সিসকে যদি সংক্ষেপে পি এ দ্বারা প্রকাশ করি, তার সমান্তরালে রাখতে হবে আমাদের এই যে সিগমা ভিটা। সিগমা ভি বলতে ভার্টিক্যাল যেটা প্লেন অফ সিমেট্রিটা হবে, ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রিকে আমরা লম্বতল প্রতিসাম্য বলতে পারি, যেটা হচ্ছে সিগমা ভি। একটাকে যদি সিগমা ভি বলি আর একটাকে বললাম সিগমা ভি ওয়ান। তো এদের ক্রিয়াটা দেখানো হইলো। তো আমরা আশা করি তল প্রতিসাম্যতা সম্পর্কে বেসিক যা ধারণা যতটুকু দরকার ততটুকু জানলাম, পরবর্তীতে আরও জানবো। এরপর অপকৃত অক্ষীয় আবর্তন প্রতিসাম্যতা, যেটা হচ্ছে এসএন দ্বারা প্রকাশ করা হয়, যেটার ইংরেজি নামটা ছিল ইমপ্রপার, ইমপ্রপার রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি। মানে এইটা যেটা ছিল প্রপার রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, এটা হচ্ছে ইমপ্রপার রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, যেটাকে এসএন দ্বারা প্রকাশ করা হয়। এখানে দুইটা ঘটনা ঘটে, মানে হচ্ছে এখানে দুই ধরনের স্ট্রাকচার ঘটবে। প্রথমে আমি এক্সাম্পলটা দিয়ে বলে ফেলি, যে ধরলাম যে এখানে আমাদের এই যৌগটা আছে, কার্বনের চারপাশে চারটা হাইড্রোজেন দিয়ে দিলাম, CH4 আর কি। তো সেই ক্ষেত্রে বোঝানোর সুবিধাতে নাম্বারিং করলাম। আমি এখানে প্রথমত রোটেশন ঘটাবো, যেহেতু এখানে নামের মধ্যেই আছে ইমপ্রপার রোটেশনাল এক্সিস অফ সিমেট্রি, নামের মধ্যেই রোটেশনাল কথাটা আছে। অপকৃত অক্ষীয় আবর্তন মানে ঘূর্ণন প্রতিসাম্য, যেখানে আমাদের অবশ্যই একটা ঘূর্ণন হবে। তাহলে প্রথমে আমরা এখানে ঘুরাবো, এটাকে আমি ধরলাম যে এই বরাবর, এই বরাবর আমি যদি ঘুরাই, এই দিক বরাবর যদি আমি ঘুরাই এটাকে, এই অক্ষটা চিন্তা করে, তাহলে এই অংশগুলো উপরে চলে যাবে আর এই অংশগুলো এই পাশে চলে আসবে। তখন আমাদের স্ট্রাকচারটা হবে এরকম, যে নিচের H2 আর H3 গুলা উপরে চলে যাবে, আর এখানকার উপরের যেগুলো ছিল H4 এবং হচ্ছে H1 এগুলো নিচে চলে আসবে। তো এইখানে দুইটা ঘটনা ঘটে, এখানে কিন্তু অ্যাসেন্টটা শেষ হয়নি। অ্যাসেন্টটা ঘটাইতে হলে শুরুতে একটা রোটেশন ঘটাতে হবে, এরপরে এটা আবার একটু আগে বুঝেছি তল ব্যাপারটা রিফ্লেকশন করতে হবে, রিফ্লেকশন করে প্রতিসাম্য পাইতে হবে। ধরলাম যে এখানে তলটা আছে এইভাবে, এইভাবে চিন্তা করলাম যে এই বরাবর, এই বরাবর যদি চিন্তা করি, তাহলে এইখানকার হাইড্রোজেনগুলোর সাথে এইখানকার হাইড্রোজেনগুলোর কি একটা মিরর হবে। এখানে তো নাম্বারিং করছি, নাম্বারিং যদি না থাকতো সবাই তো হাইড্রোজেন। এই বরাবর যদি আমি এটাকে কাটি, এই পাশেও হাইড্রোজেন আছে, এই পাশেও হাইড্রোজেন আছে, আর মাঝখানে কার্বনটাও যদি একটা বল চিন্তা করি, এই বলটার অর্ধেক অর্ধেক কাটছে, তার মানে সমান আকারে মিরর পাইছি। তাহলে এটাকে আমরা তখন বলবো যে, তখন এই স্ট্রাকচারটা
মোট কথা হাইড্রোজেন দিয়ে হয়ে যাবে, মানে আগেরটা হয়ে যাবে H1, আগেরটা বলতে এই পাশেরগুলো এই পাশে আসবে, এই পাশেরগুলো এই পাশে যাবে, H1 এখানে হবে H2। আচ্ছা, এগুলো কি মিরর সিমেট্রি, মানে ধর্ম প্রতিসাম্য নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে মানে তল এখন তো প্রতিসাম্যতা সবগুলো থাকে। দেখাচ্ছি, মিরর দেখাচ্ছি, মানে দুইটা ঘটনা একসাথে ঘটবে, তখন সেটাকে আমরা নতুন আরেকটা নাম দিলাম, যেটার নাম হচ্ছে গিয়ে আমাদের অ্যাসেন আর কি। তো এইখানে আমরা একবার রোটেশন ঘটাবো, একবার রিফ্লেকশন ঘটাবো, মানে মিরর দিব, মিরর দিয়ে আমরা এখানে আয়নার মতো রিফ্লেকশন ঘটাইয়া এইগুলাকে এই পাশে নিয়ে যাবো আর এগুলাকে এই পাশে নিয়ে যাবো। এই দুইটা ঘটনা একসাথে যখন ঘটবে তখন তাকে আমরা ওই যে অপকৃত অক্ষীয় আবর্তন প্রতিসাম্য বলবো, যেটাকে অ্যাসেন দ্বারা প্রকাশ করা হয়। অপকৃত আবর্তন অক্ষ দুটি ধাপে সম্পন্ন হয়, যে দুইটি ধাপ সেটা একটু আগে দেখাইছি, একটা রোটেশন আর একটা হচ্ছে রিফ্লেকশন। একে আবর্তন প্রতিফলন অক্ষ বলা হয়। প্রতিসাম্য ক্রিয়ার প্রথম ধাপে একটি প্রকৃত আবর্তন, মানে একবার প্রকৃত রোটেশন ঘটাবো, এবং দ্বিতীয় ধাপে আবর্তন অক্ষের সাপেক্ষে লম্বভাবে বিদ্যমান একটি তলে আমরা যেটাকে যা অক্ষ বরাবর লম্ব হবে তাকে সিগমা এইচ দ্বারা প্রকাশ করা হয়, সেটার প্রতিফলনটা ঘটাবো। যে অক্ষের সাপেক্ষে ক্রিয়া দুটি সম্পন্ন হয় তাকে অপকৃত অক্ষ বলে, একে এসএন দ্বারা প্রকাশ করা হয়। মানে এখানে বুঝাতে চাইছি যে আমরা যে তলটা নিব পরবর্তীতে, প্রথমত একটা অক্ষ চিন্তা করলাম প্রধান অক্ষ, যার সাপেক্ষে রোটেশনটা ঘটাইছি। রোটেশনটা ঘটানোর পরে ওই অক্ষটার সাথে সমান্তরালে হওয়া যাবে না, আগেরবার কিন্তু সমান্তরালে করছিলাম, পানিরটাতে কিন্তু আমরা সমান্তরালে করছিলাম, অক্ষ যেদিকে ওইটার সাথে সমান্তরালে, কিন্তু এখন চিন্তা করলাম যে ওইটার লম্বভাবে এই তলটা হচ্ছে কি, অক্ষটা যদি এই দিক বরাবর হয় তার সাথে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে কিনা, মানে এটা এই দিক বরাবর, আমি এটাকে এই বরাবর কাটছি, তল যাচ্ছে এই দিকে, মানে অক্ষটা যাচ্ছে এদিকে, আমি তলটা দিছি মাঝ বরাবর, তার মানে এদের মধ্যে 90 ডিগ্রি কোণ হয়েছে, মানে এই বরাবর যদি দিই সেটাকে আমরা সিগমা এইচ বলে থাকি, হরাইজন্টাল আর কি। আর যখন অক্ষ একই দিকে তলও একই দিকে, মানে দিক যদি একই রকম হয় তখন সেটাকে সিগমা ভি বলে থাকি। আশা করি সিগমা ভি কখন হয়, সিগমা এইচ কখন হয় কিছুটা বুঝতে পারছি। তো এইখানে আমরা একটা তল চিন্তা করছি যেটা মূলত হরাইজন্টাল যেটা আছে সেটা আর কি, যে তল, সেই তলটা দেওয়ার কারণে এখানে রিফ্লেকশন ঘটছে, রিফ্লেকশন ঘটার পরে আমরা এই যোগটা পাইছি। এই অংশটাকে মানে এই পুরো ঘটনাটাকে বলা হয় অপকৃত, তাকে অপকৃত অক্ষ বলে, এবং একে আমরা অ্যাসেন দ্বারা প্রকাশ করে থাকি। তো মোটামুটি এইটুকু বোঝার পরে এক্সাম্পলটা দিয়ে দিব, মানে ওই যে শ্রেণী বিভাগের মধ্যে আর কি, এইটুকু আলোচনা করলে হবে। এরপর কেন্দ্র প্রতিসাম্যতাতে চলে যাচ্ছি, 4 নাম্বার পয়েন্ট, যেটাকে উল্টায়ন বা আয় দ্বারা প্রকাশ করা হয়। কেন্দ্র প্রতিসাম্যতা বলতে বোঝায় কোনো একটি বিন্দুর সাপেক্ষে একটি সম্পূর্ণ বিপরীত অংশের অবস্থানটাকে বোঝায়। অর্থাৎ যদি কোনো অণুর মধ্যে একটি নির্দিষ্ট বিন্দু, মানে যেটাকে কেন্দ্র বলি আমরা, কেন্দ্র পাওয়া যায়, যে বিন্দুর সাপেক্ষে অণুর বিপরীত দিকে সমান দূরত্বে এবং সমান ধরনের পরমাণু থাকে তাহলে তাকে আমরা কেন্দ্র প্রতিসাম্যতা বলে থাকি। এই ক্রিয়াকে উল্টায়ন বা ইনভার্সন বলে, একে আই দ্বারা প্রকাশ করা হয়। এটা একদম সিম্পল, একই রকম মূল হইতে হবে চারিদিকে, এবং এইটাকে যদি আমি একটা বিন্দু চিন্তা করি বা একটা কেন্দ্র চিন্তা করি, এটার সাপেক্ষে বিপরীতে ক্লোরিন আছে, ওই বিপরীতে আবার ক্লোরিন আছে, মানে এই ক্লোরিন আর এই ক্লোরিন একই দিক বরাবর বিপরীতে থাকতে হবে। এই কেন্দ্রের দিকে, এই বিন্দুটার দিকে যদি তাকাই, এই বিন্দুর সাপেক্ষে এই পাশে ক্লোরিন আছে, এই পাশেও ক্লোরিন আছে, বিপরীত দিক বরাবর যদি থাকে তখন তাকে আমরা বলবো কেন্দ্র প্রতিসাম্যতা। তো চিত্রে এই জটিল আয়নটা কেন্দ্র প্রতিসাম্যতা দেখানো হলো। তো একদম সিম্পলভাবে আলোচনা করছি। এরপর অভেদ, লাস্ট ওয়ান, যেটা একটু আগেই আমরা শুরুতেই আলোচনা করে ফেলছিলাম, অভেদ কী জিনিস, আইডেন্টিটি কী জিনিস, একদম শুরুতে আইডেন্টিটি কী জিনিস আমরা আলোচনা করছিলাম, ওই ব্যাপারটা এখানে বলছে যে আইডেন্টিটির ফলে মূল অণুতে কোণের কোনো পরিবর্তন ঘটে না। আইডেন্টিটি বা অভেদ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এমন একটি অভিবিন্যাস উৎপাদন ঘটে এবং যা মূল অভিবিন্যাসের সাথে সাদৃশ্যপূর্ণ, একে ই দ্বারা প্রকাশ করা হয়। আইডেন্টিটি কোনো প্রকৃত ক্রিয়া নয়, শুধু গাণিতিক কারণে আইডেন্টিটি ধারণা পাওয়া যায়। মানে আইডেন্টিটি হচ্ছে এই যৌগটাকে যদি আমি, যেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর কি, সালফার একটা হাইড্রোজেন দুইটা, পানির মতো দেখতে আর কি, তো এটাকে যদি ঘুরাই তাহলে এইটা প্রথমে হবে সমতুল্য, এরপর আবার ঘুরাইলে সেটা হয়ে যাবে আইডেন্টিটি, এইটাকে আইডেন্টিটি বলবো। মোট কথা 180 ডিগ্রি দুইবার ঘুরাইছি, তার মানে এখানে 360 ডিগ্রি ঘুরেছি। এই যোগটাকে যদি ডাইরেক্ট আমি 360 ডিগ্রি ঘুরে দিতাম তাহলে এটা হুবহু আবার আগেরটাই পেয়ে যেতাম, ওই ব্যাপারটাকে আইডেন্টিটি বা অভেদ বলা হয়। তো এটা কোনো, আমরা জাস্ট গাণিতিক প্রমাণের জন্য এই আইডেন্টিটিটা জানলাম, এটা কোনো একটা কি না বললো, এখানে আইডেন্টিটির ফলে মূল অণুতে কোনো পরিবর্তন ঘটে না, মানে মূল অণুতে কোনো পরিবর্তনই ঘটে না, আগের অণুটাই আছে। তো এটা জাস্ট নর্মালি আলোচনা হলো যে আইডেন্টিটি বা অভেদ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এমন একটি অভিবিন্যাস উৎপাদন ঘটে, মানে এইটার সাথে এইটার একটা অভিবিন্যাসের উৎপাদন ঘটে এবং যা মূল অভিবিন্যাসের সাথে সাদৃশ্যপূর্ণ, একে ই দ্বারা প্রকাশ করা। আইডেন্টিটি কোনো প্রকৃত ক্রিয়া নয়, মানে আমরা অন্যগুলা যে ক্রিয়াগুলো, 4টা যে ক্রিয়া পড়লাম ওগুলো ছিল প্রকৃত ক্রিয়া, এটা কোনো প্রকৃত ক্রিয়া না, শুধু গাণিতিক কারণে আমরা আইডেন্টিটির ধারণা পাইলাম আর কি, ধারণা পাওয়া যায়। তো এটাই ছিল আমাদের এই প্রশ্নটার আলোচনা, যে প্রথমে শ্রেণী বিভাগ যেটা বলছিলাম
সেইটা। এবার আমরা কিছু বেসিকে চলে যাব, বেসিক আলোচনা করব কোশ্চেনগুলোর মধ্যে। যে আমরা ক্লাসিফিকেশন অফ রোটেশনাল এক্সিসটা সম্পর্কে চিন্তা করি। রোটেশনাল এক্সিস বা প্রকৃত ঘূর্ণন আবর্তন তো দেখলাম শুরুতে এক নাম্বারটা, সেটা আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, প্রিন্সিপাল রোটেশনাল এক্সিস, তো এটাকে আমরা প্রিন্সিপাল এক্সিস বলবো। যেটা হচ্ছে হাইয়েস্ট অর্ডার যেটা হবে সেটাই হচ্ছে রোটেশনাল এক্সিসটাকে আমরা সিএন দ্বারা প্রকাশ করব। তো এটা এখানেই বলে ফেলি, প্রিন্সিপাল রোটেশনাল এক্সিস যেটাকে সংক্ষেপে আমি পি এ দ্বারা প্রকাশ করলাম, যেটা হচ্ছে হাইয়েস্ট অর্ডার রোটেশনাল এক্সিস। যেমন একটা যে অণুর মধ্যে দুইটা তিনটাও থাকতে পারে, যেমন কোনো কোনো অণুতে C3ও থাকতে পারে, C2ও থাকতে পারে। তো আমরা কোনটাকে প্রিন্সিপাল এক্সিস ধরবো? যার অর্ডার হাইয়েস্ট তাকে আমরা প্রিন্সিপাল ধরবো। মানে C3 এবং C2 থাকলে তার মধ্যে প্রিন্সিপাল এক্সিসকে, মানে দুইটাই রোটেশনাল, মানে এক নাম্বার টপিকের মধ্যে পড়ছে বা এক নাম্বার ক্রিয়ার মধ্যে পড়ছে দুইটাই, কিন্তু তার মধ্যে প্রিন্সিপাল বা প্রধানকে, যার অর্ডার বেশি মানে n এর মান বেশি সে হবে প্রিন্সিপাল এক্সিস, আর যার n এর মান কম সে হবে সেকেন্ডারি এক্সিস। সিম্পল বা আমরা এটাকে বলতে পারি সেকেন্ডারি রোটেশনাল এক্সিস, যেটা হচ্ছে নম্বর অফ সাচ এক্সিস প্রেজেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু n। এটা হচ্ছে একটা ট্রিক্স, যে মানে আমাদের C3 যদি থাকে কোনো একটা যৌগের মধ্যে, C2 কয়টা থাকবে সেটা বের করার রুলসটা হচ্ছে প্রধান অক্ষ যে যার অর্ডার যত তার সমান C2 থাকবে। বুঝতে পারছি কিনা? এখানে যদি প্রধান অক্ষ যদি C3 হয়, তার মানে এখানে n এর মান 3, তার মানে C2 কয়টা থাকবে? যদি থাকে C2 কয়টা থাকবে? C2 তিনটাই থাকবে। এখানে ওই n এর মানের উপর নির্ভর করবে। তো আশা করি বুঝতে পারছি যে এখানে সেকেন্ডারি রোটেশনাল এক্সিসটা কয়টা থাকবে সেটা নির্ভর করবে আমাদের ওই যে প্রধান অক্ষের এই যে n যেটা ছিল Cn, এই n এর মানের উপর নির্ভর করবে। তো এখানে একটা এক্সাম্পল দেখালাম, যেটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস এবং সেকেন্ডারি এক্সিস কীভাবে নির্ণয় করতে হয় সেটা বোঝার জন্য। যেমন বোরন ট্রাইহাইড্রেট যেটা আছে, এখানে হাইড্রোজেনগুলো আছে যেহেতু তিনটা আছে পরমাণু, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের C2-র আগে C3 যা চেক করতে হবে। এই বিন্দু বরাবর যদি আমি একটা অক্ষ চিন্তা করি, এই বরাবর যদি আমি রোটেশনটা ঘটাই, এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যখন দিলাম 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই, যেহেতু তিনটা আছে এখানে পরমাণু, সেই ক্ষেত্রে আমাদের এখানে এই 1টা আসবে 2 এর জায়গায়, 2টা আসবে 3 এর জায়গায়, 3টা যাবে 1 এর জায়গায়। এভাবে করে আবার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। আমি বলছিলাম যে কতক্ষণ পর্যন্ত আমরা এটা ঘুরাবো, যতক্ষণ না আমরা এটার হুবহু আইডেন্টিটি না পাই ততক্ষণ পর্যন্ত আমাকে ঘুরাইতে হবে। তো এখানে আমি এটা ঘুরানোর পরে এটা পাইছি 120 ডিগ্রিতে, আবার ঘুরানোর পরে দেখলাম যে হুবহু এটার সাথে এটা মিলে গেছে, তার মানে আমরা আইডেন্টিটি পাই গেছি এবং এটাকে আর ঘুরাবো না, এইভাবেই থাকবে, এই অক্ষ বরাবর আর ঘুরাবো না। এই যে অক্ষটা সেটা নিশ্চয়ই যেহেতু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পাইছি, তার মানে n এর মান 3, এখানে 3বার ঘুরাইতে হয়েছে। তো এখানে C3 মূলত এটা বুঝতে পারছি কীভাবে C3 হয়েছে। এবার C3 যেহেতু পাইছি, C4 তো আর পাওয়া যাবে না, যেহেতু এখানে পরমাণু আছেই কয়টা? তিনটা। এই অক্ষের সাপেক্ষে বা একটাকে তো অক্ষ ধরতে হবে, ওই বিন্দুটার সাপেক্ষে বাকি আছে আর তিনটা, সেজন্য এখানে সর্বোচ্চ C3 পাবো, C4 তো আর পাবো না। এবার C3 যদি পাই, এখানে আমরা নিশ্চয়ই এর কমেরটা মানে C2 পাইতে পারি। C2 যদি পাই কি না সেটা চিন্তা করবো। C2 হয় সবসময় দুইটা পরমাণুর সাপেক্ষে ঘুরাইলে হয়। C2 হয় সবসময় দুইটা পরমাণুর সাপেক্ষে ঘুরাইতে হয়, তিনটার সাপেক্ষে ঘুরানো যায় না। তিনটার সাপেক্ষে ঘুরাইলে তো এটা C3 হয়ে যাবে। তাহলে আমরা এখানে দুইটা পরমাণু ধরলাম যে এইটা আর এটার সাপেক্ষে যদি আমি মাঝ বরাবর একটা তল কল্পনা করি, যেমন এখানে যে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা আর মাঝখানে বোরন, এই বরাবর যদি আমি একটা তল কল্পনা করি, এখানে যদি ঘুরাই, তার মানে এই বোরন আর এই হাইড্রোজেনটা আর লড়বে না, কারণ ওই বরাবরই আমাদের অক্ষটা গেছে। তার মানে ওরা জাস্ট ঘুরবে, নিজের অবস্থানে ঘুরবে, কিন্তু এটা এই জায়গায় বা ওই জায়গায় স্থান পরিবর্তন করবে না, কিন্তু ওরা স্থান পরিবর্তন করবে। এটাকে যখন আমি ঘুরাবো, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে আর এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, কিন্তু ওরা ওদের নিজ অবস্থানে থেকে ঘুরবে, যেহেতু এই বরাবর আমি তল কল্পনা করছি। তার মানে এখানে এই দুইজনের তো কোনো কাজ নাই, কাজ ছিল মানে এই দুইজন মানে এই দুইটা পরমাণুর মধ্যে ঘূর্ণনটা হয়েছে এবং এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, যেহেতু এখানে দুইটা পরমাণু ঘুরছে তার মানে এটা C2 বুঝলাম, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এটা। তো এরকমভাবে আর কয় জায়গায় চিন্তা করা যায়? এই দুইটা পরমাণুর ক্ষেত্রে যদি চিন্তা করি এই বরাবর, তার মানে এখানেও একটা C2 আছে। আবার আমি যদি চিন্তা করি যে এই বরাবর যদি চিন্তা করি, তার মানে এখানে আমাদের এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা আছে, এই বরাবর যদি চিন্তা করি তাহলে এখানেও একটা C2 আছে। তার মানে এখানে কয়টা C2 আছে? একটা, দুইটা, তিনটা C2 আছে। তো এটা আমি ট্রিক্সের মাধ্যমে কীভাবে মনে রাখতে পারি? ওই যে বললাম যে C3 যেহেতু প্রিন্সিপাল এক্সিস পাইছি, মানে বড়টা হবে প্রিন্সিপাল এক্সিস, C3ও পাইছি C2ও পাইছি, কিন্তু প্রিন্সিপাল এক্সিস হবে বড়টা, মানে যেটার n এর মান বেশি। তো এখানে যেহেতু C3 পাইছি, তাহলে C2 অবশ্যই কয়টা পাবো? ট্রিক্স দিয়ে এখানে 3 যেহেতু আছে, এখানে 3টাই পাবো C2। এটা হচ্ছে সেকেন্ডারি এক্সিসটা। তো আশা করি এক্সাম্পলটা বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের আর একটা নিয়ম হচ্ছে মনে রাখার, সেকেন্ডারি এক্সিসটা অবশ্যই প্রিন্সিপাল এক্সিসের সাপেক্ষে লম্ব আকারে থাকবে।
লম্ব আকারে বলতে বুঝাচ্ছি যে আমাদের প্রিন্সিপাল এক্সিসটা উপরের দিকে ছিল, মানে এই খাতার উপরের দিকে ধরলাম, আর সিটু গুলা থাকবে তাহলে এই বরাবর এই বরাবর এই বরাবর, মানে উপরের দিকে থাকবে না, মানে লম্ব আকারে। একটা যদি মানে প্রিন্সিপাল এক্সিসটা যদি উপরে থাকে আর এগুলো থাকবে এভাবে নিচ দিকে দিয়ে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই ব্যাপারটাই যে সেকেন্ডারি এক্সিসগুলো অবশ্যই প্রিন্সিপাল এক্সিসের সাথে লম্ব আকারে থাকবে, লম্বালম্বি থাকবে। এরপরে হচ্ছে সূত্রটাও তো বলছি যে সিএন যদি হয়, মানে প্রিন্সিপাল এক্সিস যদি সিএন হয়, তাহলে সেকেন্ডারি এক্সিসগুলো অবশ্যই হয় থাকতে পারে অথবা নাও থাকতে পারে। থাকলে ওই এন সংখ্যকই থাকবে, আর যদি না থাকে তাহলে শূন্যটা, মানে কোনো থাকবেই না। আর যদি থাকে ওই এন সংখ্যকই থাকবে, এটা একটা রুলস। এক্সাম্পল হিসেবে সি3 নিতে পারি। সি3-র জন্য যদি কোনো একটা যৌগের মধ্যে সি2 যদি থাকে, তাহলে অবশ্যই তিনটে, একটা যদি সি2 পাই যায় তার মানে বুঝে যাবো যে ওই যৌগটার মধ্যে সি2 কয়টা থাকবে, তিনটা থাকবে। আর যদি কোনো সি2ই না পাই, তার মানে এখানে সি2 নাই, শুধু সি3 আছে। তো সি4 এর ক্ষেত্রে সেম কথা, হয় শূন্যটা থাকবে সি2, আর নাইলে থাকলে চারটাই থাকবে। একটা যদি খুঁজে পাই, আরগুলা না খুঁজলেও চলবে, মানে আমরা চারটা পাই গেছি চিন্তা করবো। তো এখানে বললাম যে সি2 সেকেন্ডারি এক্সিস্ট থাকবে না, অর্থাৎ জিরো না হয় সিএন এর এন সংখ্যক সি2 এক্সিস্ট থাকবে, যেটা আমি বললাম আর কি, যে থাকলে এন সংখ্যক থাকবে আর না থাকলে শূন্যটা থাকবে। এরপর আমরা এই ওটা যে বুঝে নাই, একবার বলো সি4 যেটা। সি4, সি4 যদি কোনো একটা যৌগের মধ্যে চিন্তা করি যে সি4 আছে, এখন তারপরে সি4 পাওয়ার পরে আমি যদি চিন্তা করি যে সি2 আছে কিনা চেক করব, তো যদি আমি একটা সি2 পেয়ে যাই, তার মানে আমরা বুঝে যাব যে এখানে অবশ্যই কয়টা সি2 থাকবে, চারটা সি2। আর যদি চিন্তা করলাম যে ওই যৌগে কোনো সি2ই নেই, তার মানে তো এখানে সি2 থাকবেই না, শূন্যটা হয় সি2 থাকবেই না, আর যদি থাকে অবশ্যই একটা দুইটা থাকবে না, থাকলে অবশ্যই ওই এন সংখ্যকই থাকবে, মানে চারটা যদি হয় সি4 তার মানে চারটাই সি2 থাকবে। বুঝতে পারছি কিনা মানে এভাবে? এখানে যে প্রকৃত অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্যের মধ্যে যে এন এর মানটা, এই এন এর মানটা যত হবে, আমরা সি2 যদি পাই তাহলে এতটাই পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই বুঝতে যদি চাইছি। একটা পাই তাহলে এর মানটাই হবে। হ্যাঁ, মানে একটা যদি পাই আরগুলা না খুঁজলেও চলবে, মানে চারটা আছে ওটার ভিতরে যদি সি4 হয় আর কি, প্রধান অক্ষর। বুঝতে পারছো কিনা, খুঁজলে চারটাই পাবো, সি4 এর ভিতরে একটা দুইটা পাবো না, খুঁজলে যদি ভালোভাবে খুঁজি পুরোটার মধ্যে চারটাই পাবো। আর যদি দেখলাম যে আমি সি4 এর মধ্যে একটা খুঁজে পেলাম, আরগুলা না খুঁজলে নাই আমার, আমি বুঝে গেছি যে এটার ভিতরে চারটাই আমি পাবো খুঁজে। ঠিক আছে, এই ব্যাপারটাই বলতে চাইছি, যে এটা ট্রিক্স আর কি, যে মনে রাখার কৌশল কিভাবে আমরা সেকেন্ডারি এক্সিসগুলো পাবো। তো এটাই ছিল হচ্ছে আমাদের ওই যে প্রথম যে অপারেশনটা ছিল সিমেট্রি অপারেশন বা প্রতিসাম্য ক্রিয়া, যে প্রকৃত অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্যতা, ওইটার মধ্যে যে আলোচনাগুলো দরকার বা কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে, একটা প্রিন্সিপাল এক্সিস আর একটা হচ্ছে সেকেন্ডারি এক্সিস, কিভাবে কোনটা বের করতে হয়, এবং প্রিন্সিপাল এক্সিস এবং সেকেন্ডারি এক্সিস পরস্পর লম্ব আকারে থাকে। এখন আমরা 2 নম্বরটাতে চলে যাব, প্লেন অফ সিমেট্রির মধ্যে শ্রেণী বিভাগগুলোর মধ্যে, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করছিলাম। এটা হচ্ছে 3 প্রকার। হুম। আচ্ছা, তুমি কি শুনতেছো? বলতাছি এখানে সি4 যে বললা, সি4 এর কোন এক্সাম্পল কি দিবা না পরে পরবর্তীতে দিবা? এখন যদি কি দিবা? লাগে, আমাদের হচ্ছে এত ডিটেলসে আমি আলোচনা করি নাই, দেখি যদি আমাদের প্রশ্নের মধ্যে সি4 এর এক্সাম্পল পাই, আমরা তো এখনো বেসিক পড়তেছি, আমরা যে 99% যে প্রশ্নগুলো আছে ওগুলোর মধ্যে যদি সি4 পাই, আলোচনা করা লাগে, তাহলে ওই সময় আলোচনা করবো আর কি। আপাতত খাতায় আমি যেভাবে পড়ছি ওইভাবে আগাচ্ছি আর কি। তাহলে প্লেন অফ সিমেট্রিতে চলে যাচ্ছি আমি। আপাতত যতটুকু আমাদের যে প্রশ্নগুলো আলোচনা করার জন্য যতটুকু দরকার আমি অতটুকু আলোচনা করছি। প্লেন অফ সিমেট্রিকে সিগমা দ্বারা প্রকাশ করছিলাম, এবং কি জিনিস আলোচনা করছিলাম, নর্মালি প্লেন অফ সিমেট্রি দেখতে কিরকম হয়। এখন আবার প্লেন অফ সিমেট্রির শ্রেণী বিভাগটা নিয়ে শর্টকারে আলোচনা করতেছি। প্লেন অফ সিমেট্রিকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এটা 3 প্রকার। একটা হচ্ছে সিগমা বি, একটা হচ্ছে সিগমা এইচ, আর একটা হচ্ছে সিগমা ডি। সিগমা বি হচ্ছে ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি, সিগমা এইচ হচ্ছে হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রি, আর সিগমা ডি হচ্ছে ডাইহেড্রাল প্লেন অফ সিমেট্রি। তাহলে ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি কোনগুলোকে বলবো? ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি হচ্ছে পিওএস দ্বারা প্লেন অফ সিমেট্রি বুঝেছি, যেই তলের মধ্যে দিয়ে প্রিন্সিপাল এক্সিসটা যায় সেই বরাবর হয়। মানে এই ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি কখন পাবো? যখন আমি ওই তলটা এখানে পাইছিলাম, এখানে দুইটা পাইছিলাম, একটা ভি1 ছিল আর একটা ছিল ভি2 বা ভি, ঠিক আছে, এখানে দুইটা পাইছিলাম। যেখানে প্রিন্সিপাল এক্সিস ছিল এটা, প্রিন্সিপাল এক্সিসের সাথে যদি সমান্তরালে হয়, প্রিন্সিপাল এক্সিসের সাথে যদি সমান্তরালে হয়, সেটাকে আমরা বলবো সিগমা ভি, মানে সিগমা ভি এখানে দুইটা পেয়েছিলাম। তাহলে ওইটাই বলতেছি যে ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি কোন সময় পাবো? যেই তলের মধ্য দিয়ে প্রিন্সিপাল এক্সিসটা যায় বা সমান্তরালে থাকে সেই বরাবর হয়। এরপরে হচ্ছে হরিজন্টাল প্লেন অফ সিমেট্রি সিগমা এইচ কখন পাবো? এটা হচ্ছে গিয়ে হরিজন্টাল প্লেন অফ সিমেট্রি বা প্রিন্সিপাল এক্সিসের সাথে লম্বভাবে থাকে, অর্থাৎ তারা পরস্পর লম্ব হবে, লম্ব হলে তখন আমরা পাবো হচ্ছে ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি। যেমন চিন্তা করলে, একটা এক্সাম্পল যদি চিন্তা করি,
দেওয়া যায়। তাহলে বেনজিন এটা দিই। বেনজিনের যদি চিন্তা করি, এখানে আমাদের বেনজিন আছে, চিন্তা করলাম বেনজিনে যেহেতু 6টা কার্বন আছে, 1 2 3 4 5 6টা, এই বরাবর যদি আমি তল কল্পনা করি, মানে উপরের দিকে, এই বরাবর উপরের দিকে চিন্তা করলাম, তল কল্পনা করলে এটা যদি ঘুরাই, যেহেতু 6টা কোণ আছে, তার মানে এটা হবে C6 হবে। তার মানে এটার প্রধান অক্ষ হচ্ছে C6। তার মানে এখানে যদি আমি চিন্তা করি যে এটার C2 কয়টা হবে, তাহলে আমরা একটু আগে আলোচনা করে ফেলছি, যদি রোটেশনাল এক্সিস হয় সবচেয়ে n এর মান বড় যেটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। তার মানে আমাদের প্রিন্সিপাল এক্সিস হচ্ছে C6টা। তার মানে আমাদের সেকেন্ডারি যেটা পাবো সেটা অবশ্যই C2 যদি হয়, সেই ক্ষেত্রে কয়টা পাবো C2? 6টা C2 পাবো। সেটা কীভাবে পাবো আমরা আলোচনা করব পরবর্তীতে, আপাতত 6টা C2 পাবো। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা যদি একটা তল কল্পনা করি এই বরাবর, মানে এই বেঞ্জিনটা যদি বলতেছি এখানে C6 মানে কি, মানে বেনজিনকে 6 বার ঘোরালে আমরা তার ওই যে একটা অভেদ পাবো, মানে ওই যে হ্যাঁ আইডেন্টিটি আইডেন্টিটি পাবো, পাবো, হ্যাঁ হ্যাঁ মানে কি? হ্যাঁ। মানে এইখানে আমরা এই বরাবর যদি চিন্তা করি, এইখানে কোণটা হচ্ছে 60 ডিগ্রি, মানে 360কে যদি আমি 60 ডিগ্রি দিয়ে ভাগ করি 6 পাবো, মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে আমি 6বার যখন ঘুরাবো, লাস্ট পর্যন্ত আমি আবার আইডেন্টিটিটা ফিরে পাবো। সেজন্য এখানটার C6 হচ্ছে এটার ঘূর্ণন, যে প্রকৃত ঘূর্ণন অক্ষ যেটা আছে ওইটা। এখন C2 সেকেন্ডারি কয়টা পাবো? সেকেন্ডারি এক্সিস পাবো হচ্ছে আমরা C2, সেটা পাবো হচ্ছে 6টা, যেহেতু n এর মান সর্বোচ্চ 6। এখন যেটা বুঝাতে যাচ্ছিলাম যে এটাকে মলিকুলার প্লেন বলে, যেটার ভিতরে মলিকুলগুলা কি থাকে আমাদের থাকে, ওই তলটাকে। এটা কিন্তু 2D মানে কি? 2D হচ্ছে গিয়ে মানে যেটার উঁচা নিচা নাই, মানে এটা একটা কাগজের তলের মধ্যে বসানো যাবে, ওই ধরনের যৌগগুলোকে আমরা 2D যৌগ বলে থাকি। ওইটা যেহেতু এটা একটা 2D চিত্র, মানে হচ্ছে আমরা যদি চিন্তা করি যে নাইট্রোজেনের কথা, নাইট্রোজেন কিন্তু এভাবেও থাকতে পারে। নাইট্রোজেনের সাথে যদি অ্যামোনিয়া যদি চিন্তা করি, হাইড্রোজেন একটা এই পাশে দিলাম, একটা ধরলাম যে আমরা ওই যে আগে পড়ছিলাম একটা ওয়েজ, এবং আরেকটা হচ্ছে কি ড্যাশ। তাহলে সেই ক্ষেত্রে এদেরকে কি একটা তলে চিন্তা করা যাবে? এরা হচ্ছে একটা পিছনের দিকে, একটা সামনের দিকে, একটা হচ্ছে তলের মধ্যে, তাহলে এটা তো এদেরকে তো একটা প্লেনের মধ্যে চিন্তা করা যাবে না, তাই না? কিন্তু ওরা হচ্ছে গিয়ে উঁচা নিচা নেয়, মানে একটা তলের মধ্যে, কাগজের তলে স্থাপন করা যাবে এই বেঞ্জিনটাকে। সেই ক্ষেত্রে এটা একটা 2D মৌল এবং এই মানে 2D যৌগ, এটার মধ্যে যদি আমি একটা তল কল্পনা করি যেটার ভিতরে সবাই আছে, কার্বন এবং সবাইকে একটা তলের মধ্যে রাখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মলিকুলার প্লেন। মলিকুলার প্লেন অবশ্যই 2D যে যৌগগুলো আছে তাদের মধ্যে ঘটবে। এই মৌলগুলোর মধ্যে যদি এই তল বরাবর যদি আমি কাটি, আর আমাদের অক্ষটা যদি উপরের দিকে হয়, প্রধান অক্ষটা যদি উপরের দিকে হয়, তার মানে আমাদের এইখানে এই যৌগটার ক্ষেত্রে এই তলটা কি অক্ষের দিকে আছে নাকি অক্ষের সাথে লম্বভাবে আছে? এটা তো অক্ষের সাথে লম্ব হবে না। হ্যাঁ, অক্ষের সাথে লম্বভাবে থাকলে সেটাকে আমরা বলবো সিগমা এইচ। এই সিগমা এইচ বোঝানোর জন্যই বললাম এইগুলা, যে সিগমা এইচ বা হরাইজন্টাল কখন হবে, হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রি কখন হবে, যখন প্রধান অক্ষের সাথে আমি লম্বভাবে একটা তল চিন্তা করব, সেটা যে কোনো যোগের ক্ষেত্রে হোক, লম্বভাবে যদি একটা তল চিন্তা করি, যদি আমি সিমেট্রি পাই, সিমেট্রি যদি পাই, তাকে আমরা সিগমা এইচ বলবো। আর যদি অক্ষ বরাবর, অক্ষ যে বরাবর, ওই বরাবরই তল চিন্তা করি, ওই বরাবর উপর দিকে একটা তল চিন্তা করে যদি সিমেট্রি পাই, তখন সেই সিমেট্রিগুলোকে বলবো ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি। আশা করি সিগমা ভি আর সিগমা এইচ কি বুঝে গেছি। সিগমা এইচ হচ্ছে প্যারালাল হবে কার? প্রিন্সিপাল এক্সিসের প্যারালালে যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো আমরা হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রি। তো ওইটাই বলছি, হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রি প্রিন্সিপাল এক্সিসের সাথে লম্বভাবে থাকবে, এটাই ভেবে প্রকাশ করলাম। আর ডাইহেড্রাল প্লেন অফ সিমেট্রি হচ্ছে কি C2 এক্সিস, বা আমরা যে C2 এক্সিসগুলো চিন্তা করছি সেগুলোকে দুই পাশে বিভক্ত করবে, ঠিক আছে? যেমন একটু আগে যে যোগটা চিন্তা করছিলাম, এই যোগটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এই যে C2 যে ছিল, দুইটা C2কে, এদিকে একটা C2, এদিকে একটা C2, এই C2 বরাবর যদি আমি একটা তল চিন্তা করি, এই বরাবর যদি আমি একটা তল চিন্তা করি, এই বরাবর, ঠিক আছে, মানে মাঝ বরাবর এই বরাবর, তাহলে মানে এই পাশ আর এই পাশকে যদি সে দুইটা সিটুকে যদি সমান বরাবর ভাগ করতে পারে, মানে বিভক্ত করতে পারে, বাইসেক্ট করতে পারে, তখন সেখানে আমরা বলবো যে ডাইহেড্রাল প্লেন অফ সিমেট্রি আছে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। ডাইহেড্রাল প্লেন অফ সিমেট্রি কোনটা? যেটা C2 এক্সিসকে দুই ভাগে বিভক্ত করবে, মানে C2 এক্সিসটাকে দুই ভাগে ভাগ করবে, ভাগ করার পরও যদি সেখানে আমরা যদি সিমেট্রি পাই, তখন সেটাকে বলবো ডাইহেড্রাল প্লেন অফ সিমেট্রি। তো এইখানে আমি যে নাইট্রোজেনের কথাটা বলছিলাম, এটা যেখানে কোনো কি লিখছি এখানে, সেকেন্ডারি এক্সিস হিসেবে C2 নেই, কারণ সব হাইড্রোজেনগুলো একই সমতলে নেই, মানে আমরা এখানে C2 চিন্তা করতে পারবো না। মানে ওই যে C2 চিন্তা করতে পারবো না, কারণ হচ্ছে আমরা এই যৌগগুলোর ক্ষেত্রে দেখছিলাম যে কোন যৌগটার ক্ষেত্রে আলোচনা করছিলাম তখন,
যেমন এটার ক্ষেত্রে C2 চিন্তা করতে পারছি কারণ এটা একটা সমতল মানে 2D যৌগ, এটা হচ্ছে 2D যৌগ, এটা উঁচা নিচে নাই মানে একটা সমতলের মধ্যে আছে, যার কারণে এটাকে ঘুরাইলে এটা এই জায়গায় ওর জায়গায়, কিন্তু এখানে ঘুরাইলে কিন্তু সেটা আর থাকবে না, আগের মতো সিমেট্রি থাকবে না, যার কারণে এখানে সেকেন্ডারি এক্সিস্ট নেই, শুধুমাত্র C3 থাকবে, যেহেতু এখানে তিনটা মৌল, একটা দুইটা তিনটা। তো এটার ক্ষেত্রে অ্যামোনিয়ার ক্ষেত্রে, এই ধরনের অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে C3 আছে, যেটা হচ্ছে 120 ডিগ্রি কোণে, কিন্তু কোনো C2 পাবো না। C2 পাইতে হলে আমাদের এই দুইটাকে চিন্তা করতে হবে, দুইটা হাইড্রোজেনকে চিন্তা করতে হবে, আরেকটাকে রেখে দিতে হবে, ওই রকম করে চিন্তা করলে এখানে হবে না, তো এখানে কোনো সেকেন্ডারি এক্সিস্ট পাবো না। তাহলে কতটুকু আছে, তো এটাও বলে দিই যে এটা দিয়ে শেষ করব ট্রিক্স। আর একটা হচ্ছে সিগমা ভি আর সিগমা এইচ কয়টা পাবো, সেটা হচ্ছে গিয়ে সিগমা ভি হচ্ছে একটি হতে পারে অথবা এর বেশিও হতে পারে সিগমা ভির মানটা, ঠিক আছে, মানে ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি যেটা বলছি সেটা হয় একটা যোগের ক্ষেত্রে একটা হতে পারে অথবা এর বেশিও হতে পারে চাইলে। যেমন সূত্রটা হচ্ছে CN এর উপর, আমরা একদম শুরুতে যে প্রধান অক্ষরটা পাবো সেই অক্ষরটার উপর নির্ভর করবে, সেই অক্ষে n এর মান যা হবে, যদি থাকে ভার্টিক্যাল এক্সিস তাহলে সেটা ওই n সংখ্যকই থাকবে, আগের মতো ব্যাখ্যা, আর যদি না থাকে শূন্যটাই থাকবে ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি। আর সিগমা এইচ এর ক্ষেত্রে বা হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রির ক্ষেত্রে একটা থাকবে আর নাইলে শূন্যটা থাকবে, বেশি থাকা যাবে না, একের বেশি থাকবে না, একটা হবে আর নাইলে শূন্যটা হবে, যদি না থাকে থাকবেই না, আর যদি থাকে একটাই থাকবে, এর একের বেশি থাকে না, একের অধিক থাকে না। কারণ প্রিন্সিপাল এক্সিসের পারপেন্ডিকুলার মানে লম্বভাবে, প্রিন্সিপাল এক্সিসের লম্বভাবে যে চিন্তা করছিলাম, লম্বভাবে একটাই তল বিবেচনা করা যায়, একটা প্লেনই হতে পারে লম্বভাবে, আর দুইটা তিনটা হতে পারে না, সেজন্য থাকলে একটাই থাকবে, আর যদি না চিন্তা করতে পারি লম্বভাবে তার মানে নাই এখানে সিগমা এক্সট্রা। আর সিগমা ডিটা হচ্ছে এমন প্লেন অফ সিমেট্রি যে C2 এক্সিসকে বাইসেক্ট বা বিভক্ত করে, সেটা আগে বলছি। এখানে ইথিলিনের জন্য যদি চিন্তা করি, ইথিলিনের রোটেশনাল এক্সিসের মধ্যে আমরা যদি চিন্তা করি, এটাও কিন্তু একটা 2D মৌল, যেটাকে আমরা মলিকুলার প্লেনের মধ্যে রাখতে পারি, এটাকে মলিকুলার প্লেন বলে, যেখানে আমাদের প্রত্যেকটা মৌলকে একটা তলের মধ্যে রাখা যায়, উঁচা নিচা নাই যেহেতু, এটা একটা তলের মধ্যে থাকতে পারে। তো এই যৌগটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এই বরাবর যদি আমি একটা অক্ষ চিন্তা করি, এই অক্ষরটার সাপেক্ষে আমি এখানে কিন্তু চারটা মৌল থাকার পরও এইটার স্ট্রাকচার জ্যামিতিক স্ট্রাকচারের কারণে এখানে C4 ঘটাতে পারতেছি না, কারণ এখানে দ্বিবন্ধন থাকার কারণে এই যৌগটাকে আমরা C4 বিবেচনা করতে পারবো না। মানে এটাকে যদি আমি যে C4 মানে কত দিয়ে 360কে 4 দিয়ে ভাগ করলে যে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে এটা এরকম হবে, এটাকে যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই এরকম, মানে এরকম হবে, এই বরাবর হলে কি এটা আগের মতো হয়েছে, আগের মতো তো যৌগ পাচ্ছি না, তার মানে এটাকে C4 চিন্তা করা যাবে না। এটাকে যদি C2 দিয়ে চিন্তা করি, মানে এই বরাবর আমরা যদি একটা তল চিন্তা করি, এখানে যদি 180 ডিগ্রি ঘুরাই, তাহলে এইগুলা চলে আসবে এই পাশে আর এইগুলা চলে যাবে এই পাশে। এখানে আমি একটা মৌলকে সার্কেল করে বুঝাচ্ছি যে এই যৌগটা আগে, এই হাইড্রোজেনটা এখানে ছিল পরমাণুটা, এই পরমাণুটা যখন আমি এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এই পাশে নিয়ে চলে আসবো, তখন এইটা এইখানে চলে আসবে। এরপরে হচ্ছে আমি এখনও সমতুল্য পাইছি কিন্তু আইডেন্টিটি পাইনি। আমি বলছিলাম কতক্ষণ পর্যন্ত ঘুরাবো, যতক্ষণ পর্যন্ত আইডেন্টিটিটা না পাই, এটাকে আবার ঘুরাবো একই রকমভাবে 180 ডিগ্রিতে ঘুরাইলে এই হাইড্রোজেনটা আবার আগের জায়গায় চলে আসছে, তার মানে এখানে আমি C2 ঘটাইছি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছি, তার মানে এখানে C2 পাইছি, যেহেতু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছি, এর মান নিশ্চয়ই 360কে 180 দিয়ে ভাগ করলে 2 হবে, মানে C2 এক্সিস্ট একটা পাইছি, এখানে আরও C2 এক্সিস্ট আছে। এইটা তো আমি এইভাবে চিন্তা করে করলাম, এখন এইটাকে যদি আমি আবার এইভাবে চিন্তা করি, এই বরাবর যদি আমি তল চিন্তা করি, আগেরটা ছিল উপরের দিকে মানে লম্বভাবে, এই যৌগটা যদি এখানে থাকে আমি এটার উপরের দিকে লম্বভাবে চিন্তা করছি, এখন আমি চিন্তা করতেছি হেলানোভাবে, এইভাবে এই বরাবর যদি আমি চিন্তা করি, তখন যদি রোটেশনটা ঘুরাই, এটাকে এইভাবে পাল্টাবো, মানে এইভাবে ছিল না, এটাকে এইভাবে পাল্টালে এই হাইড্রোজেনটা এখানে, এই হাইড্রোজেনটা ওখানে, এই হাইড্রোজেনটা এখানে, এই হাইড্রোজেনটা ওখানে, কার্বন তো কার্বনের জায়গায় আছে, এগুলো আর লড়বে না, এগুলো নিজের জায়গায় ঘুরবে। তো এইখানে এই হাইড্রোজেনটা এখানে চলে আসলো, একটা হাইড্রোজেনকে টার্গেট করে আমি ঘুরাইলাম, সেটা এখানে চলে আসছে, এখনও তো আইডেন্টিটি পাইনি, আবার ঘুরাবো, আবার ঘুরাইলে সেটা আবার আগের জায়গায় চলে যাবে। তো এইভাবে করে আমরা এখানে একটা C2 পাইলাম। এটাকে আরও একভাবে ঘুরানো যায়, এইভাবে, এটা কিন্তু উঁচু না, এই বরাবর কার্বন বরাবর, এই বরাবর যদি আমি নিচ বরাবর ঘুরাই, তার মানে এই বরাবর যদি আমি এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, এই পাশের দুটোটা এই পাশে চলে যাবে, এই পাশের দুইটা এই পাশে চলে আসবে। তো এইখানেও আমি সার্কেল দিয়ে যদি বুঝাই, এই হাইড্রোজেনটা এখানে ছিল, এরপর ঘুরানোর পরে 180 ডিগ্রিতে এখানে চলে আসছে, আবার ঘুরানোর পরে এটা আবার এই জায়গায় চলে আসছে, আগের মতো পাই গেছি। তো এইখানে আমরা C2 তিনভাবে পাইছি, C2 1, C2 2 আর একটা হচ্ছে C2 3। তো তিনটার মধ্যে আমরা দেখলাম যে কোনো বেশি নাই, আমরা এখানে কিন্তু বলছিলাম যে আগে প্রিন্সিপাল এক্সিস একটা পাবো, আর পাবো কমের যেগুলো সেগুলো হচ্ছে সেকেন্ডারি এক্সিস, কিন্তু এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখলাম যে কমের নাই, সবাই C2, C3ও নাই, C4ও নাই,
এখানে সবাই সিটো। তো এইখানে আমরা প্রিন্সিপাল এক্সিস কাকে বলবো? এটাকে ধরবো নাকি এইটাকে ধরবো, নাকি এই ধরনের ঘটনার মধ্যে এইটাকে ধরবো, কোনটাকে আমরা প্রিন্সিপাল এক্সিস ধরবো? এই ক্ষেত্রে প্রিন্সিপাল এক্সিস ধরার নিয়মটা হচ্ছে গিয়ে এই থিওরির অনুযায়ী আমরা সবগুলো সি টু এক্সিস বিদ্যমান, কোনো সি থ্রি এক্সিস নেই। হ্যাঁ বলো। বলতেছি এটা কি ওই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে C4 না হয়ে সবগুলো C2 হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে এটার স্ট্রাকচারটা মানে এমনভাবে যে এই স্ট্রাকচারের মধ্যে সি ফোর ঘটানো যাচ্ছে না, মানে সি ফোর যে বৈশিষ্ট্য, ওই সি ফোর অনুযায়ী যদি আগাই তখন দেখবো যে এখানে সিমেট্রি পাচ্ছি না। এবার সি থ্রির জন্য যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমি আগাই, মানে সি থ্রি মানে কত 180 ডিগ্রি, আর সি ফোর মানে হচ্ছে 90 ডিগ্রি, না সি থ্রি হচ্ছে 120 ডিগ্রি, আর সি ফোর হচ্ছে 90 ডিগ্রি। ওই অ্যাঙ্গেলে যদি আমি ঘুরাই তখন কোনো প্রতিসাম্য পাচ্ছি না, কিন্তু যখন সি টু মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তখন দেখলাম যে এখানে সিমেট্রি আছে, তার মানে এখানে সি টু উপস্থিত, কোনো সি ফোর এবং সি থ্রি এক্সিস্ট নেই। তাই এখানে প্রিন্সিপাল এক্সিস্ট নির্ধারণ করতে হলে ওই সি টু এক্সিস্ট যে পাইছি ওগুলোর মধ্যে আমরা প্রিন্সিপাল এক্সিস্ট বিবেচনা করব। তো সে কোনটাকে আমরা চিন্তা করব, তিনটা পাইছি সি টু, তিনটাকে তো আর প্রিন্সিপাল এক্সিস্ট বলা যাবে না, যে কোনো একটাকে বলতে হবে। তা যেটি মলিকুলার প্লেন যেটা বলছি, এই মলিকুলার প্লেন, ওই মলিকুলার প্লেনের সাপেক্ষে লম্বভাবে রয়েছে। লম্বভাবে কোনটা আছে? উপরের দিকে যেটা ছিল শুরুতে আলোচনা করছিলাম সেইটা, আর বাকিগুলো বলছিলাম সমতল বরাবর, একটাই বরাবর একটাই বরাবর, আরেকটা একদম লম্ব, খাড়াগাড়ি লম্ব, খাড়া লম্বভাবে যেটা থাকবে সেটাই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস হবে। তার মানে এখানে তিনটা সিটুর মধ্যে এই সিটু যেটা ছিল ওইটাকে আমরা জ্যাড অক্ষ বিবেচনা করবো, বলছিলাম যে বরাবর প্রিন্সিপাল এক্সিস হবে ওইটাকেই আমরা প্রিন্সিপাল এক্সিস বলবো, এবং প্রিন্সিপাল এক্সিস যেদিকে থাকবে তাকে আমরা জ্যাড অক্ষ বিবেচনা করতে হবে, এটাই বলছি। আর একটা হচ্ছে সরল রেখে কোন ক্ষেত্রে যদি চিন্তা করি, এগুলো সব বেসিকের জন্য আলোচনা করতেছি, কি প্রিন্সিপাল এক্সিস, কি সেকেন্ডারি এক্সিস, আবার রোটেশনাল এক্সিসগুলো কীভাবে ঘুরে, এই ব্যাপারগুলো বোঝার সুবিধার্থে আমি এগুলো আলোচনা করলাম। সরল রেখে কোন ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা একটা সরল রেখে অনু যেটার মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দুইটার মধ্যে, এখানে আমরা যদি চিন্তা করি এই বরাবর যদি চিন্তা করি, যদি ঘুরাই, যেহেতু দুইটা পরমাণু আছে তার মানে এখানে সি টু আছে, এই বরাবর যদি আমি ঘুরাই এই হাইড্রোজেনটা এখানে যাবে, এই হাইড্রোজেনটা এখানে যাবে, তার মানে এখানে একটা সিমেট্রি পাইছি, ঠিক আছে। আর যদি আমি এই বরাবর একটা তল চিন্তা করি, এই বরাবর তল অক্ষ চিন্তা করে, তল না অক্ষ চিন্তা করে আমি যদি ঘুরাই, এই হাইড্রোজেনগুলো নিজের অবস্থানের থেকে ঘুরবে, মানে এইগুলো ধরলাম যে বলের মতো এভাবে লাগানো আছে, আমি এই বরাবর যদি ঘুরাই তার মানে এগুলো নিজে নিজে এভাবে ঘুরবে, কিন্তু উঁচা নিচা করে ঘুরবে না, ঠিক আছে, নিজ অবস্থানে থেকে ঘুরবে। তখন সেটাতে তো অসংখ্য পাইতে পারে, ইনফিনিটি, যতক্ষণ সেটা ততক্ষণ ঘুরতে থাকবে এগুলো নিজ অবস্থানে বসে বসে। তার মানে এখানে সি ইনফিনিটি বড় নাকি সি টু বড়? এখানে নিশ্চয়ই সি ইনফিনিটিটা বড়, তার মানে এখানে প্রিন্সিপাল এক্সিস হবে এই সি ইনফিনিটিটা। আশা করি বুঝতে পারছি, এটা জাস্ট বেসিকের জন্য, যে আমি যদি এই বরাবর তল চিন্তা করে ঘুরাই, এইভাবে ঘুরাই যেভাবে আমি ছবিতে দেখাচ্ছি, মানে এইভাবে ঘুরাবো, এইভাবে যদি ঘুরাই এগুলোর অবস্থান চেঞ্জ হবে না, নিজ অবস্থানে থেকে ঘুরতে থাকবে, তখন সেটা অসংখ্য ঘুরতে পারবে ইচ্ছা মতো যত খুশি, তার মানে এটা সি ইনফিনিটি। কিন্তু এই অক্ষ বরাবর যদি চিন্তা করি, একবার ঘুরাবো, ঘুরাইলে আমি সমতুল্য পাবো, মানে ইকুইভ্যালেন্ট পাবো, আরেকবার ঘুরাবো মানে এই বরাবর আর কি, এইভাবে করে ঘুরাবো, এইভাবে করে ঘুরাইলে এই হাইড্রোজেনটা এখানে যাবে, এই হাইড্রোজেনটা এখানে যাবে, আবার ঘুরাবো, এই হাইড্রোজেনটা এখানে যাবে, এই হাইড্রোজেনটা এখানে যাবে, তখন আমরা আইডেন্টিটি পাই যাবো। তো ওই ক্ষেত্রে আমরা দুইবার মানে সি টু পাইছি, কিন্তু এইভাবে ঘুরাইলে যতক্ষণ খুশি ততক্ষণ ঘুরাইতে পারবো, মানে এটা নিজ অবস্থানে নড়তেছে, তার মানে এটা সি ইনফিনিটি। তো এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। আর এটার ক্ষেত্রে আমরা সি ইনফিনিটি পাবো, কিন্তু এখানে আমরা এই বরাবর কোনো সি টু পাবো না, কারণ এটাকে ঘুরাইলে ক্লোরিনের পাশে চলে আসবে, হাইড্রোজেনের পাশে চলে আসবে, কিন্তু এটা আগের মতো দেখতে হবে না। যখন আমরা এটাকে ঘুরাবো, মানে বুঝাতে যাচ্ছি যে হাইড্রোজেন আর ক্লোরিনের ক্ষেত্রে এটাকে যদি আমি এই বরাবর যদি ঘুরাই, তাহলে ক্লোরিনটাই পাশে হাইড্রোজেনটাই পাশে, এটা কি আর আগেটার মতো আছে? আগে ছিল ক্লোরিনের পাশে হাইড্রোজেনের পাশে, কিন্তু এটা তো আর আগের মতো নাই, যার কারণে এখানে কোনো সি টু নাই। কিন্তু এখানে যদি আমি এগুলোকে একটা বল চিন্তা করি, তাহলে এই বরাবর যদি আমি একটা অক্ষ চিন্তা করি, এই বরাবর যদি আমি এইভাবে ঘুরাই, মানে এইভাবে করে ঘুরাই, তখন এটা তো আর অবস্থান চেঞ্জ করবে, এটা নিজে নিজে এইভাবে করে ঘুরতে থাকবে, এটাও নিজে নিজে এইভাবে করে ঘুরতে থাকবে অবস্থানে থেকে, এটা ইচ্ছা মতো যত খুশি তত, তো এটাকে সি ইনফিনিটি বলবো। এখানে শুধু সি ইনফিনিটি আছে সরল রেখে কোন ক্ষেত্রে আর কি, এখানে সি ইনফিনিটিও আসলো, সি টুও ছিল, কিন্তু এটা ছিল সেকেন্ডারি এক্সিস, এটা ইনফিনিটি মান সি টু চাইতে অনেক বেশি, যার কারণে এটাকে আমরা প্রিন্সিপাল এক্সিস বলবো। তো নাম্বার অফ ফোল্ড বা অর্ডার বলে থাকি এটাকে, যার বেশি তাকে আমরা প্রিন্সিপাল এক্সিস ধরতে হবে, ঠিক আছে। আর এখানে আমরা মনে রাখবো যে এরকম সি টু কয়টা পাবো, ইনফিনিটি সংখ্যক সি টু পাবো, কারণ আমি একটু আগে বুঝেছি সর্বোচ্চটার ইনফিনিটি মানে সর্বোচ্চ মান ইনফিনিটি, যেহেতু এখানে সি টুও কত পাবো, ইনফিনিটি সংখ্যকই এখানে সি টুটা পাবো। বলো। মানে হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে বললা যে শুধু C2 পাওয়া যাবে না, খালি সি ইনফিনিটি পাওয়া যাবে। তো C2 আমি হাইড্রোক্লোরিক যখন একবার ঘোরালা তখন তখন ক্লোরিন এই পাশে আসছে, হাইড্রোজেন ওই পাশে গেছে, তখন এটাকে আবার ঘোরালাম যাবে না? ঘোরালে তো এটা আগের অবস্থানে যায়। না, এটা হচ্ছে কি আমরা আগেই বলছিলাম যে আমাদের অভেদ, মানে এইটা হচ্ছে আমরা জাস্ট বুঝা, মানে এটা কোনো একটা ক্রিয়া না, এটা হচ্ছে সকল মূলের ক্ষেত্রেই হবে, এটাকে আমি ডাইরেক্ট 360 ডিগ্রি ঘুরাই না, 360 ডিগ্রি ঘুরালে তো এটাই একইটাই পাবো, তাই না?
পানির ক্ষেত্রে একই তো। পানির ক্ষেত্রে তো আমরা একইভাবে ঘুরাইলাম। তাহলে পানির ক্ষেত্রে C2 হইল না? হ্যাঁ, পানির ক্ষেত্রে কারণ হচ্ছে এই ২ টা ভিন্ন, ভিন্ন না। পানির ক্ষেত্রে হাইড্রোজেনই ছিল। এটাকে যখন আমি ঘুরাবো তখন এটা একই রকমই হবে। এটা এরকমই হবে। এটাকে A, B নাম দেওয়ার কারণে না এটা B হয়েছিল, এটা A হয়েছিল। এটাকে যদি নাম না দিতাম, ঘুরাইলে একইটাই পাইতাম। কিন্তু হাইড্রোক্লোরিককে যখন আমি ঘুরাবো তখন আমি এখানে ক্লোরিন চলে আসবে, এখানে হাইড্রোজেন চলে আসবে। এটা কি আর আগেরটার মতো দেখতে চেহারা একই রকম হইছে? কিন্তু এরা তো ২ জন একই রকম চেহারা ছিল। কিন্তু ইকুইভ্যালেন্ট ছিল। যখন আমি আরেকবার ঘুরেছিলাম তখন আমরা এটাকে একদম অভেদ পাই গেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো ইকুইভ্যালেন্ট পাচ্ছি না। এটা ডাইরেক্ট এটার মধ্যে চেহারা মিল নাই। ক্লোরিন এই পাশে, এই পাশেও ক্লোরিন থাকতে হবে। এই পাশে হাইড্রোজেন, এই পাশেই অস হাইড্রোজেন থাকতে হবে। অসমতুল্য তাই। হ্যাঁ, হ্যাঁ, এটা অসমতুল্য মানে ইকুইভ্যালেন্ট না। আর আমরা বললাম যে অভেদ তো সব যোগের মধ্যেই আছে। ইচ্ছা করলে ৩৬০ ডিগ্রি, ১৮০ কেন, ৩৬০ ডিগ্রি তো সবার মধ্যেই ঘোরানো যাবে। এটাকেও ৩৬০ ডিগ্রি ঘোরানো যাবে। সব কিছুকে দিয়েও ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। অভেদটা কোনো অপারেশন না। এটা জাস্ট গাণিতিক প্রমাণের জন্য আমরা অভেদটা পড়ি। ওই যে অভেদের মধ্যেই পড়ছিলাম, যে এই জায়গায় তো পড়ছিলাম। অভেদটা যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে আইডেন্টিটি কোনো প্রকৃত ক্রিয়া নয়, প্রকৃত ক্রিয়া নয়, এটা সবার মধ্যেই থাকবে। এটাকে আমি এখানে ভেঙে ভেঙে দেখাইছিলাম আর কি। এখানে ডাইরেক্ট ৩৬০ ডিগ্রি ঘুরে দিলে তো এটা পাই যায়। এটা তো সব যোগের মধ্যে পাবো ৩৬০ ডিগ্রি ঘুরে। এটা জাস্ট আমরা গাণিতিক ক্রিয়ার জন্য করছিলাম। তো আমার ফোনের চার্জ শেষ। আগামী দিনে আলোচনা করব। বেনজিনটা নিয়ে কিছুটা আলোচনা করছি, আগামী দিনে আবার বেনজিন নিয়েই আলোচনা করব। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে প্রশ্ন অনুযায়ী আগাবো। আমরা এই পর্যন্ত যেগুলো পড়ছি তার মধ্যে ক বিভাগের একটা প্রশ্ন করছি, যে ওই যে শ্রেণী বিভাগটা। আর বাকি যেগুলো আলোচনা করছি এগুলো পরবর্তী যে প্রশ্নগুলো আছে এগুলো বোঝানোর সুবিধার্থে বেসিকগুলো আলোচনা করছি। তো এইগুলোর মধ্যে শিফা, বুঝতে অসুবিধা হলে বলো। আগামীকাল দিনের বেলা করাইও না, রাতে করাইও। আচ্ছা, দেখা যাক আগামীকাল। আমি আগামীকাল দেখি ফ্রি থাকলে। ওকে। ওকে, ঠিক আছে।